চেয়ারম্যান চৌধুরী, আপনি কি নিশ্চিত আজকের সোনালী সন্ধ্যা দাতব্য নৈশভোজে প্রজ্ঞা গ্রুপের সমস্ত শেয়ার ছোট চৌধুরীর কাছে হস্তান্তর করবেন? কোম্পানির গবেষণা ও উন্নয়নে সাহায্য করার জন্য আমি বিদেশে গিয়েছিলাম এবং পুরো 5 বছর দেখা যায়নি। শুধু প্রতি মাসে বাড়িতে 10 লাখ টাকা পাঠানো ছাড়া আর কোনো যোগাযোগ ছিল না। এই 5 বছরে আমি প্রজ্ঞা গ্রুপকে নির্দেশ দিয়েছিলাম শামস চৌধুরীকে সমর্থন করতে। এখন সে ব্যবসায় সফল, একজন সমাজসেবী। আমিও নিশ্চিন্তে কোম্পানিটি তার কাছে হস্তান্তর করতে পারি এবং নিজে অবসর নেব। ছোট চৌধুরী তরুণ ও প্রতিভাবান। চেয়ারম্যান চৌধুরী, আপনি অবশেষে পারেন আপনার আসল পরিচয় পরিবারকে জানাতে এবং পারিবারিক সুখ উপভোগ করতে পারেন। হ্যাঁ, এই 5 বছরে আমি প্রতিদিন ভাবতাম তাদের দেখতে ফিরে যাব, আমার ছোট নাতনিকে দেখতে। আমি যখন চলে গিয়েছিলাম তখন সে এখনও জন্মায়নি। এই এক নিমিষে সে প্রায় 5 বছর বয়সী হয়ে যাবে। আজকের রাতের দাতব্য নৈশভোজটি আমাদের এবং প্রজ্ঞা গ্রুপের আরও সহযোগিতার চাবিকাঠি। একেবারেই কোনো ভুল হওয়া যাবে না। আমি ইতিমধ্যে একবার বলেছি। আন্টি, আমি কি পারি? কোথাকার এই বেয়াদব মেয়ে, ভীষণ দুর্গন্ধ। আন্টি, আপনার ব্যাগ। আন্টি, আপনার ব্যাগ। বাহ, ছোট জিনিস। বয়স কম হলেই শিখেছ চুরি করতে, তাই না? অনন্যা চৌধুরী করেনি। আমি বলছি, দুঃখী সাজার কোনো লাভ নেই। মায়ের পেটের কিন্তু বাপের শিক্ষা নেই। এত ছোট বয়সেই খারাপ শিখেছ, শুধু চুরি করাই জানো। তুমি মানুষটা কেমন, এত বেউকুফ। তোমার ব্যাগ তো আসলেই নিজেই এখানে রেখেছো। সবাই দেখেছে ছোট্ট মেয়েটি তোমার ব্যাগ পাহারা দিচ্ছিল, আর তুমি উল্টো দোষ দিচ্ছ। আমি কখন ওকে বলেছিলাম আমার ব্যাগ দেখতে? এত ছেঁড়া কাপড় পরে চোরের মতো দেখতে, দেখলেই বোঝা যায় চোর। এ মানুষটা কেমন, এত বেউকুফ। ঠিক বলেছেন। এ কি রকম? একদল গরিব। দূর হও। বোতল কুড়াচ্ছি। বাচ্চা দাদু সব দেখেছে, তুমি চুরি করনি। ওই আন্টিটি খারাপ, আর কেঁদো না। বাচ্চা, তোমার বাসার লোকজন কোথায়? কেন তোমাকে একা বোতল কুড়াতে বের হতে দিয়েছে? অনন্যা চৌধুরী বাবা নেই, শুধু মা আছে। মা দাদিমাকে দেখাশোনা করছেন। দাদি অসুস্থ। অনন্যা চৌধুরী বোতল কুড়িয়ে বেচে টাকা করে দাদির চিকিৎসার জন্য। অনন্যা চৌধুরী খুব ভালো। অনন্যা চৌধুরী, বাড়ি ফিরে গিয়ে ভালো করে কথা শুনতে হবে, বাধ্য হতে হবে। নাও। অনন্যা চৌধুরী, দাদু এখন বাড়ি যাচ্ছি। তোমার দাদির দ্রুত আরোগ্য কামনা করছি। ধন্যবাদ দাদু। অনন্যা চৌধুরী, অনন্যা চৌধুরী। বাবা। মা। অনন্যা, 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 তুমি কোথায় গিয়েছিলে? মা দেখো, আমি অনেক বোতল কুড়িয়েছি। এগুলো দিয়ে দাদির চিকিৎসা করানো যাবে। অনন্যা, আমি জানি তুই দাদিকে তাড়াতাড়ি ভালো করতে চাস, কিন্তু এরপর থেকে আর এমন করবি না, শুনেছিস? খুব বিপজ্জনক। চলো। এত টাকা কেন? অনন্যা, এই খামটা কোথায় পেয়েছিস? আমি জানি না। অনন্যা শুধু বোতল কুড়ায়, অন্য কিছু না। এটা কি ওই লোকটার?
মা, ওই দাদুটা অনন্যাকে বোতল কুড়াতে সাহায্য করছিল। এই টাকা পাওয়ার পর মায়ের অপারেশনের খরচ শুধু 50,000 টাকা বাকি। ভালো মানুষ, যদি আবার দেখা হয় আমি অবশ্যই কোনোভাবে ফিরিয়ে দেব। এই শহরের বিখ্যাত উদ্যোক্তা জনাব জিয়াংশান আজ রাত 8টায় সোনালী সন্ধ্যা দাতব্য নৈশভোজ আয়োজন করবেন। সমাজের বিভিন্ন স্তরের মানুষকে আহ্বান জানান খালি বাসায় থাকা বৃদ্ধদের যত্ন নিতে। জনাব জিয়াংশান ব্যক্তিগতভাবে 10 লাখ টাকা দান করেছেন। তাই তো বড় বস হতে পারে। এই দানশীলতার জন্য তার ধনী হওয়া উচিত। তাই না? 10 লাখ টাকা। শুনেছি এই বস প্রায় দান করেন। সত্যি একজন মহান দানশীল। মহান দানশীল। ধূত। সে হচ্ছে একজন নরপশু যে স্ত্রী ও মেয়েকে ফেলে এসেছে। কেন গালি দিচ্ছেন? বস দান করতে চান, আপনার কি ক্ষতি করেছে? আমার মনে হয় টাকা তার হাতে আসেনি। তাই ঈর্ষা হচ্ছে। চলো আমরা খেতে যাই, ওকে নিয়ে মাথা ঘামাবো না। এই শহরের বিখ্যাত উদ্যোক্তা জনাব জিয়াংশান আজ রাত 8টায় সোনালী সন্ধ্যা দাতব্য নৈশভোজ আয়োজন করবেন। সমাজের বিভিন্ন স্তরের মানুষকে আহ্বান জানান খালি বাসায় থাকা বৃদ্ধদের যত্ন নিতে। জনাব জিয়াংশান ব্যক্তিগতভাবে দান করেছেন। রিমা, আপনি এইমাত্র ডাক্তারের কাছে গিয়েছিলেন, অপারেশনের খরচ নিয়ে কথা বলেছেন, তাই না? শ্রীমতী ফরিদা, কিডনিদাতা অপেক্ষা করে না। যদি আর অস্ত্রোপচার না করা হয় তাহলে সর্বোত্তম সময় শেষ হয়ে যাবে, সবচেয়ে দেরিতে আগামীকাল দুপুর পর্যন্ত। যদি এখনো পর্যন্ত অপারেশনের খরচ জোগাড় করতে না পারেন তাহলে এই কিডনিদাতা শুধু অন্য রোগীদের দেওয়া যাবে। ডাক্তার, আমার মায়ের জন্য কি আগে অস্ত্রোপচারের ব্যবস্থা করতে পারেন? আমার আরও 50,000 টাকা বাকি আছে, অপারেশন শেষ হওয়ার পর নিশ্চয়ই দিয়ে দেব। আমি আপনার অনুভূতি বুঝতে পারছি, কিন্তু আপনি চেষ্টা করতে পারেন দাতব্য নৈশভোজে যাওয়ার। জনাব জাহান হয়তো আপনাকে সাহায্য করবেন। রিমা, এই রোগ আমরা আর চিকিৎসা করব না। সেটা কিভাবে হবে? আমার কথা শোনো। 5 বছর আগে তুমি এই মাত্র অনন্যাকেই গর্ভে ধারণ করেছিলে। জাহান সেই বদমাশ এক দুষ্ট মেয়ের সাথে প্রেমে জড়িয়ে পড়েছিল, আমাদের সবাইকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। এত বছর ধরে তুমি আমাকে আর অনন্যাকে কেনে খুব কষ্ট করে কিছু টাকা জমিয়েছিলে। তুমি আর আমার এই বোঝার জন্য খরচ করো না। মা, আমার মনে আমি তোমাকে অনেক আগেই আমার জন্মদাত্রী মা হিসেবে মেনে নিয়েছি। রিমা, এত বছর ধরে তুমি আমার চিকিৎসার জন্য এত টাকা ধার করেছ। ভবিষ্যতে যদি আমার রোগ সেরেও যায়, তুমি আর অনন্যা পরবর্তী দিনগুলো কিভাবে কাটাবে? মা, দেখো, আমরা আজ সারাদিন পরীক্ষা নিরীক্ষা করিয়েছি, সবাই ক্লান্ত, আগে ঘুমাও। অনন্যা, মা এখন বাইরে যাচ্ছে কিছু কাজ করতে, তুমি এখানে দাদিমার সাথে থাকো। ঠিক আছে। খুব ভালো মেয়ে। মা, যাই হোক না কেন আমি অবশ্যই অপারেশনে খরচ জোগাড় করব। এই শহরের বিখ্যাত উদ্যোক্তা জনাব জাহান আজ রাত 8টায় সোনালী সন্ধ্যা দাতব্য নৈশভোজের আয়োজন করবেন। বেটা, ভালো করেছ। সুমন, আমাকে পৌঁছে দেওয়ার পর তুমি কোম্পানির কাজে মন দাও। আমি নিজেই ছেলেকে দেখতে যাব। ঠিক আছে চেয়ারম্যান সাহেব। তুমি একটা ভিখারির সাথে কি ঝগড়া করছো? ওই ব্যাগটা তো নষ্ট হয়ে গেছে, ফেলে দাও। আমার বাবার জন্য অপেক্ষা করো, যতক্ষণ না ওই 10 লাখ টাকা আসে আমি তোমাকে নতুন একটা কিনে দেব। তোমার বাবা এখনো কেন টাকা পাঠাননি? 1 তারিখে পাঠাবে না বলেছিল, আজ তো 3 তারিখ হয়ে গেছে। আমি কি জানি। ঠিক আছে, আরেকটু অপেক্ষা করে দেখো। যাই হোক, আমার বাবা আমিই তার একমাত্র ছেলে, তিনি আমাকে না দিলে আর কাকে দেবেন? তোমার মা আর বাবা ইতিমধ্যে যোগাযোগ করে ফেলেছে না তো? হতে পারে না, আমার মা তো মোবাইলও চালাতে পারেন না, কিভাবে আমার বাবার সাথে যোগাযোগ করবেন? তাই এত বছর আমার বাবা টাকা সব আমাকেই পাঠিয়েছেন। ঠিক তাই। আচ্ছা বউ, বাজে চিন্তা করো না। আজ রাতে প্রজ্ঞা গ্রুপের বড় কর্তারা আমাদের সাথে কাজ করতে আসবেন। আমার বাবার পাঠানো সেই টাকা প্রজ্ঞা গ্রুপের সহযোগিতার সাথে তুলনা করলে সেটা তো নগণ্য।
তা তো বটে প্রজ্ঞা, গ্রুপ তো এই প্রদেশের শীর্ষ কোম্পানি। সাগরনগরে কত মানুষ তাকে খোসামত করতে চায়, কিন্তু প্রজ্ঞা গ্রুপ কাউকে পাত্তা দেয় না। তুমি বলো, প্রজ্ঞা গ্রুপ শুরুতে কিভাবে আমাদের পছন্দ করেছিল? এটা আমি জানি না, কিন্তু আমি যখন ওই বাজে মেয়েটাকে বের করে দিয়েছি এবং তোমাকে বিয়ে করার পর প্রজ্ঞা গ্রুপ আমার প্রতি বিশেষ আগ্রহ দেখিয়েছে। সোনা, তুমি সত্যিই আমার ভাগ্যবতী তারকা। বাহ, তুমি তো খুব ভালো বলো। ঠিক আছে, গুছিয়ে নাও, নৈশভোজ এখনই শুরু হবে, চলো অনুষ্ঠান স্থলে যাই। তাহলে এই প্রকল্পটি আমরা একটু পরে সই করব। ঠিক আছে জিয়াং স্যার, সত্যিই তরুণ ও সফল। সহযোগিতা শুভ হোক। এসো। আমি কখন তাকে আমার ব্যাগ দেখতে বলেছি? এত ছেঁড়া কাপড় পরে দেখতে চোরের মতো দেখলেই বোঝা যায় সে চোর। সে এখানে কিভাবে? হুই হুই, কোথায়? জনাব রাজীব নিজের পায়ে দাঁড়িয়ে শুরু করেছিলেন, 5 বছরের কম সময়ে এত বড় প্রতিষ্ঠান গড়েছেন। সত্যি আমাদের লজ্জা দিয়েছেন। জনাব ওয়াজেদ, আপনি বাড়াবাড়ি করছেন। শুধু তাই নয় জনাব রাজীব এবং ওয়েই, তারা তো এক পরাণে দুই প্রাণ, সবাইকে ঈর্ষা করে। আমার মতে জনাব রাজীবের সবচেয়ে প্রশংসনীয় বিষয় হলো সেটা হলো তিনি সবসময় ভাবেন সমাজের প্রতিদান দিতে। ঠিক তাই, এখন অনেক মানুষ একবার টাকা পেলে নিজের শিকড় ভুলে যায়, নিজের বাবা মাকেও চেনে না। আরও কি বলবো, সমাজের এই নির্জন বয়স্কদের যত্ন নেওয়ার কথা। আপনারা জানেন না, আমার বাবা মা অল্প বয়সে চলে গেছেন। সন্তান যত্ন নিতে চেয়েছিল, কিন্তু তারা আর বাঁচেননি। এটি সর্বদা আমার জীবনের সবচেয়ে বড় আফসোস। কিন্তু এখন আমার কিছু সামর্থ্য হয়েছে। আমি ভাবি সমাজের বয়স্কদের জন্য আরও কিছু অবদান রাখতে। এটা কিছুটা ক্ষতিপূরণ আমার নিজের মনের কিছু অপরাধ বোধের। আসুন সবাই গ্লাস উঠান। চিয়ার্স। জনাব রাজীব দরজায় একজন মহিলা বলছেন তিনি আপনাকে চেনেন এবং জোর করে দেখা করতে চান। আপনি কি বলেন? জিয়াংশান, দাঁড়ান। সে এখানে কিভাবে এলো? আসুন সবাই আগে খানদান করুন, আমি কিছু কাজ সামলাই। জিয়াংশান। যাও হুই, সে কিভাবে এমন হলো? জাহিদ, তুমি এখানে কিভাবে? আমি তোমাকে বলছি, আজ যদি তুই সাহস করিস আমার কাজ নষ্ট করিস, আমি তোকে মেরে ফেলবো। জাহিদ, আমি তোমার জীবনে ঝামেলা করতে চাই না, কিন্তু মায়ের জন্য কিডনি পাওয়া গেছে। আগামীকাল কিডনি ট্রান্সপ্ল্যান্ট হবে। আমার আরো 50,000 টাকা লাগবে। কি? তুমি কি চাও আমি এই টাকা দিই? তুই স্বপ্নই দেখ, এখান থেকে বের হয়ে যা। জাহিদ, তুমি তো 10 লাখ টাকা দিতে পারো, দান করতে এসেছো। আমি শুধু 50,000 টাকা চাই। কত টাকা দান করো, ওটা আমার টাকা। তোর সাথে কি সম্পর্ক? এবং আমি তোমাকে বলছি, আমরা ডিভোর্স হয়ে গেছি। কিন্তু সেই টাকা তো দেওয়া হয়েছিল তোমার মায়ের চিকিৎসার জন্য। তাহলে মা সুস্থ হলে আমি অবশ্যই উপায় বের করব টাকা ফিরিয়ে দেব, ঠিক? টাকা ফিরিয়ে দেবে? তুই কি দিয়ে ফিরিয়ে দিবি? তো সেই নিকৃষ্ট জীবন 50,000 টাকার দাম আছে। আমি তোমাদের জন্য দেনা লিখে দিচ্ছি। আমি গরুর মতো খাটবো, আমি অবশ্যই টাকা ফিরিয়ে দেব। তুই গরুর মতো খাটবি? তুই সে স্বপ্নই দেখো। জাহিদ, যাই বলো না কেন, ও তো তোমার নিজের মা। নিজের মা হলেই কি? বুড়ি মরতে চাইলে মরুক, অন্যকে বোঝা না করাই ভালো। তুই এটাই তোর অনুরোধ করার ভঙ্গি? যা। জাহিদ, আমি তোমার কাছে মিনতি করছি, তুমি কি তাকে বাঁচাবে? সে আর বাঁচবে না। তুমি কি তার জন্য একটু দয়া করবে? তাদের ডিভোর্স হয়ে গেছে। আমি বাড়িতে না থাকার এই 5 বছর ঠিক কি ঘটেছিল? আরে তুই কি করছিস? আমি বলছি আমার সাথে এইসব করো না, তাড়াতাড়ি বের হয়ে যা। জিয়ানশান, লোকজন এসে গেছে, তাড়াতাড়ি ওকে এখান থেকে নিয়ে যাও। জিয়ানশান, তুমি কি দেখেও দেখবে না? ও তো তোমারই। আরে
জিয়ান স্যার, এটা কি ব্যাপার, হাঁটু গেড়ে বসে পড়েছে? আরে এটা কি হচ্ছে? ওহ ওহ ঠিক আছে ও একটা ভিখারি। এই জিয়ানশান তাকে টাকা দেয় না, তাই সে এখানে নৈতিক ব্ল্যাকমেল করছে। হ্যাঁ। আমি টাকা না দিলে সে হাঁটু গেড়ে বসে পড়ে। এই লোকটা। আমি সিকিউরিটি, তোমরা কি করে আছো? তাড়াতাড়ি ওকে এখান থেকে বের করে দাও। না, তোমরা আমাকে বের করতে পারবে না। আরে জিয়ানশান, আমি তোমাকে অনুরোধ করছি, এই টাকা আমি অবশ্যই তোমাকে ফিরিয়ে দেব। মাত্র 50,000, প্লিজ। ছেড়ে দাও। বের হও, বের হয়ে যা, বের হও। কি করছো? তাড়াতাড়ি ওকে টেনে নিয়ে যাও। বের হ। তোমাকে বের হতে বলেছি, আবার ঝামেলা করলে আমি পুলিশ ডাকবো। থামো। আজ দেখি কে ওকে হাত দেয়। দেখি আজকে ওকে স্পর্শ করার সাহস করে। ফাং। ও, এই অবস্থায় হলো কিভাবে? মা, দ্রুত সরো। তোমরা আমার মাকে ছেড়ে দাও। মা, হুই। তুই ঠিক আছিস? অনন্যা, কাঁদো না মা, ঠিক আছে। সে ফাং এর সাথে কিভাবে আছে? অনন্যা, খুব ভালো। সে কি আমার নাতনি? এই বুড়ি মরা এখানে কিভাবে এলো? আর সেই ছোট বেইমান বাচ্চা? সবাই আগে ফিরে যান, এখানে আমি আর জিয়াংশান মিলে সামলাবো। যাওয়ার কি আছে দেখো। জানোয়ার, তুই একটা জানোয়ার। হুই তোর সাথে বিয়ে করেছিল গর্ভবতী অবস্থায়, তুই ওকে বাড়ি থেকে বের করে দিয়েছিলি। সে তোর সম্পর্কে কখনো বলেনি একটাও খারাপ কথা। ওর মধ্যে কি আছে যে তোর প্রতি একটুও অন্যায় করেছে? তুই এখন ওকে আবার হাঁটু গেড়ে বসতে বাধ্য করছিস। তুই তোর মধ্যে কি একটুও মানবতা আছে রে? এই বুড়ির কথা কি বোঝাতে চায়? ওই মেয়েটি জিয়াংশান সাহেবের স্ত্রী। সবাই ওর বকবক শুনবেন না, সে একটা প্রতারক। এই মেয়েটির সাথে একদল, সবাই জানে আমি জিয়াংশানের স্ত্রী। হ্যাঁ, আমিও তাই বলছিলাম। জিয়াংশান সাহেব কিভাবে ওর মতো হতে পারে? ওর মতো লোক না, সে জিয়াংশান একজন স্ত্রী সন্তান ত্যাগকারী। আমার নিজের মা কিডনি রোগে আক্রান্ত। ওর কাছে চেয়েছিলাম 50,000 টাকা চিকিৎসার জন্য, সে দিতে রাজি হয়নি। জানোয়ার, আমার ভালো ছেলে, তুই খুব ভালো অভিনয় করছিস। তুই একটা মরা মাগি। তুই কাকে ছেলে ডাকছিস? সবাই জানে জিয়াংশানের বাবা মা অনেক আগেই মারা গেছে। হ্যাঁ, সবাই জানে আমার বাবা মা অনেক আগেই মারা গেছেন। আমার আজকের এই সব আমার নিজের পরিশ্রমের ফল। আমি ওদের চিনি না। বাহ, বাবা মা মারা গেছে, আমি দেখব। আজ আর কি বলতে পারবি? জিয়াং জং বলেছেন তার বাবা মা অল্প বয়সে মারা গেছেন এবং তিনি সেবা করতে না পেরে অনুশোচনা বোধ করেন। এই কারণেই এই সোনালী সন্ধ্যা দাতব্য নৈশভোজ আয়োজন করা হয়েছে। এই বুড়ো বাঁদর, সে পাগল হয়ে গেছে নিশ্চয়ই। জিয়াংজং দাতব্য কাজ করে, সে 10 লাখ টাকা দান করতে রাজি। যদি সত্যি নিজের মা হতো তাহলে কিভাবে সম্ভব? এমনকি 50,000 টাকার চিকিৎসা খরচ দিতে রাজি নয়, তাই না প্রতারক? হ্যাঁ, আমাদের জিয়াংশান তরুণ ও প্রতিভাবান। এর মতো নির্লজ্জভাবে সামনে আসা লোকের অভাব নেই। তবে তোমার মতো যে নিজেকে জিয়াংশানের মা ভেবে বসেছে সেই পাগলি আমি প্রথমবারের মতো এমন দেখছি। বেশ, তাহলে জিয়াংশান, আজ এত লোকের সামনে তুমি কি সাহস করো শপথ করতে? অর্থাৎ তুমি যদি আমাকে চেনো তাহলে তুমি বজ্রপাতে মরো এবং তোমার মন্দ মৃত্যু হোক। তুই বুড়ো মরো, এখানে কি বকছো? আমার মনে হয় তোর সত্যিই মাথা খারাপ হয়েছে। এখানে আমার স্বামীকে অভিশাপ দিচ্ছিস। তোর কি উদ্দেশ্য? আমি বকছি।
আমি যদি বকি তাহলে সে শপথ করতে সাহস করে না? তার মানে তার মনে গোপন কিছু আছে। আবার বকতে সাহস করলে আমি তোকে মেরে ফেলবো। মা, দাদি, মা, দাদি। মিতা, তুই কি মানুষ? সে তোর শাশুড়ি, সে সোহেলের নিজের মা, সে অসুস্থ, তুই তার যত্ন নিচ্ছিস না। তুই তাকে মারছিস এখন। এই অবস্থায় তুই এখনো মিথ্যা বলছিস। তুই টাকার পাগল হয়ে গেছিস। গার্ড, গার্ড, ওদের দ্রুত টেনে বের করে নিয়ে যাও। তুই কি করতে চাস? থাম। ছেড়ে দে, ছেড়ে দে। আনোয়ার, কিভাবে তুমি? মা, সে হলো অনন্যার বোতল কুড়ানো দাদু। সাথী, দুঃখিত, আমি দেরি করে ফিরেছি। আনোয়ার, এত বছর ধরে তুই কোথায় গিয়ে মরেছিলি? তুই জানিস? ওই পশুটা বলেছে তুই মরে গেছিস। মরে গেছে। সব শেষ। ওই বুড়োটা কিভাবে ফিরে এলো? সে সাথী, এগুলো পরে বলবো। আমি আগে এই বখাটেকে শিক্ষা দিই। আরেকটা বুড়ো এলো। তুই আবার বলতে চাস তুই কে? সে কি সোহেলের বাবা? আমি বলি, তোমাদের কি শেষ নেই? একটা নকল মা, একটা নকল বাবা। তোমরা দুজন দল বেঁধেছো আমাদের বাড়িতে এসে টাকা আদায় করতে চাও। সোহেল, তুই আর দাঁড়িয়ে কি করছিস? ওই বুড়োটা আমাকে মারলো, তুই তাকে মার না। ভাবিনি, তবে তোর মতো একটা নিজের মাকে চিনতে না পারা স্ত্রী মেয়ে ফেলে দিয়েছিস। পশুর চেয়েও নীচ বখাটে। এই বছরগুলোতে তুই সবসময় আমার গর্ব ছিলি, কিন্তু এখন বুঝতে পারলাম আমার ছেলে যে একটা অকৃতজ্ঞ পশু। তুই আমার দেওয়া সব কিছুরই অযোগ্য। এটা আবার কে? আমি জানি না। আরে কিন্তু আমার মনে হচ্ছে এই বুড়োটা আর মিঠুর জিয়াংয়ের সাথে মিল আছে। তুই বুড়োটা কি বাজে বকছিস? টাকার জন্য পাগল হয়ে গেছিস? তুই তোর পুরো পরিবার নিয়ে নাটক করছিস। প্রতারণা করতেই চাস, তাই না? তুই কি বোকা? ওই বুড়ো ফিরে এলেই বা কি হবে? আমরা শীঘ্রই প্রজ্ঞা গ্রুপের সাথে চুক্তি করতে যাচ্ছি। সে এখন আর তোকে টাকা দেবে না। তুই যদি স্বীকার করলেও কি হবে? এভাবে আমাদের প্রজ্ঞা গ্রুপের সাথে চুক্তি নষ্ট হয়ে যাবে, তখন আমাদের কিছুই থাকবে না। ও হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ 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 হ্যাঁ। সবাই আমার কথা শোনো, তোমরা তার বাজে কথা শুনো না। আমি তাকে মোটেই চিনি না। ওরা সবাই একদল প্রতারক। ওরা সবাই মিলে আমাদের সোনালী সন্ধ্যা দাতব্য নৈশভোজ নষ্ট করতে এসেছে। গার্ড, তোমরা দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি ওদের টেনে তুলে ফেলো। নৈশভোজ, দ্রুত আসো। মারো। বুড়ো জিনিস, তুই কি নিজে গড়াগড়ি খাবে নাকি আমরা তোমাকে গড়াগড়ি খাওয়াবো?
জিয়াংশান, তুই বদমাস। তুই এর ফল ভোগ করবি। তোর মৃত্যু ভালো হবে না। ফাং 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 ফাং, তুই সাবধান, আমি ঠিক আছি। আজ আমি দেখবই এই পশু আমার কি করবে। তাড়াতাড়ি ওকে বাইরে নিয়ে যাও, না হলে আমি তোমাদের বিরুদ্ধে অভিযোগ করব, যাতে কালই তোমাদের বরখাস্ত করা হয়। মারো সবাই। এইমাত্র কিছু ছোটখাটো ঘটনা ঘটেছে, চলো ফিরে গিয়ে মদ খাই। আসুন। জিয়াংশান, আমি তোমাকে অবশ্যই আজকের কৃতকর্মের জন্য মূল্য দিতে বাধ্য করব। বুড়ো জিনিস তুই বলছিস আমরা মূল্য দেব? কিন্তু এখন কুকুরের মতো তোকে টেনে বের করে দেওয়া হচ্ছে। তুই তোমার নোংরা পা সরাও। বুড়ো, ছেঁড়া ছবিটা নিয়ে কত আদর। কি এটাকে প্রমাণ হিসেবে ব্যবহার করতে চাও? তোমার প্রস্তুতি বেশ ভালো ছিল। দুঃখের কথা, এখন আর কিছুই নেই। ফাং ফাং, মা। ফাং ফাং, তুমি ঠিক আছো? ফাং ফাং, দুঃখিত। সব আমার দোষ। এই 5 বছর তুমি কষ্ট পেয়েছো, কিন্তু তুমি নিশ্চিন্ত থাকো, যেহেতু আমি এখন ফিরে এসেছি, আজ আমি অবশ্যই এই পশুটাকে শাস্তি দেব। থামো বাবা। তার পিছনে এখন প্রগা গ্রুপ আছে, আমরা তাদের সাথে পারবো না। শাহুই, বাবা দেখতে পাচ্ছি এই বছরগুলোতে তুমি কষ্ট পেয়েছো, কিন্তু তুমি নিশ্চিন্ত থাকো। বাবা যখন শেষ করবেন জিয়াংশান এই পশুটাকে, পরে তুমিই হবে বাবার একমাত্র মেয়ে। কিন্তু আমরা কিভাবে? ওয়াং হাই, ম্যানেজার ওয়াং আসছেন। ম্যানেজার ওয়াং, আপনি তো প্রজ্ঞা গ্রুপের জেনারেল ম্যানেজার। আজকে আপনার আগমন আমাদের এই নৈশভোজকে সত্যিই আলোকিত করেছে। হ্যাঁ ম্যানেজার জিয়াং, আপনি খুব বিনয়ী। আজকের এই নৈশভোজে আপনিই তো প্রধান চরিত্র। আরে ম্যানেজার ওয়াং, আমার এই সামান্য সাফল্য আপনার সামনে একেবারে কিছুই না। না না ম্যানেজার জিয়াং, আপনি অল্প বয়সেই বড় সাফল্য পেয়েছেন। আমাদের হেড অফিস আপনার দক্ষতার প্রশংসা করে। ধন্যবাদ। আজ আমি হেড অফিসের নির্দেশে আপনার জন্য একটি বড় উপহার নিয়ে এসেছি। সবাই শুনুন, এটি প্রজ্ঞা গ্রুপের 10 কোটি টাকার কৌশলগত অংশীদারিত্বের চুক্তি। ম্যানেজার জিয়াং, দয়া করে সই করুন, এরপর থেকে আমরা সবচেয়ে ঘনিষ্ঠ অংশীদার হব। ম্যানেজার জিয়াং, আমি জানি এটা শুধু শুরু, এরপর আরও অনেক কিছু আছে। ম্যানেজার ওয়াং, এই জিনিসটি আপনি ধরে রাখুন, আমরা ধীরে ধীরে সহযোগিতা করব। ম্যানেজার জিয়াং, অভিনন্দন। অভিনন্দন প্রজ্ঞা গ্রুপের সহায়তায়। ভবিষ্যতে সাগরনগরে নিশ্চয়ই আপনি আকাশচুম্বী হবেন, সেই সময় আমাদের ভুলবেন না যেন। সেটা তো প্রজ্ঞা গ্রুপ সারা দেশের মধ্যে অন্যতম একটি দৈত্যাকার কোম্পানি। ম্যানেজার জিয়াং যদি প্রজ্ঞা গ্রুপের পছন্দ পান, তবে আপনার ভবিষ্যৎ অপরিসীম। হ্যাঁ, নিশ্চিন্ত থাকুন, আমরা একসাথে এগিয়ে যাব, টাকা একসাথেই উপার্জন করব। এই নিন ম্যানেজার জিয়াং, চলুন দ্রুত সই করে ফেলি, এরপরে নৈশভোজের অনুষ্ঠান চলতে থাকবে। এই নিন। হ্যাঁ 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 হ্যাঁ। টাকা উপার্জন অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু দান করা আরও গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ধন্যবাদ। জিয়াং ওয়েমিন, তুমি কি করছো? এটা কি তোমার স্পর্শ করা জিনিস?
জিয়াংশান, তুমি প্রাপ্য নাও আমার প্রজ্ঞা গ্রুপের সহযোগিতার। চুক্তি, আমার চুক্তি। জনাব জাহিদ, আপনারা চেনেন? জনাব নাসির, আপনি ভুল বুঝবেন না, আমরা তাকে চিনি না। ওই পুরো পরিবারটা টাকার জন্য পাগল হয়ে গেছে, বলে বসে যে সাজিদের বাবা মা আমাদের কাছে টাকা চাইতে এসেছে। এইমাত্র আমি সিকিউরিটাকে বলেছি ওদের সবাইকে বের করে দিতে। সিকিউরিটি 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 ডাকার দরকার নেই, লোলক পাঠাও, আক্রমণ করো। ম্যানেজার নাসির, মাফ করবেন, আমার বাবা ইচ্ছা করে করেননি, আমি আপনার কাছে মাফ চাইছি, আপনি একটু রেহাই দিন। ইচ্ছাকৃত নয়, এইমাত্র সে ছিঁড়ে ফেলেছে 10 কোটি টাকার চুক্তি। আপনি আমাকে মাফ করতে বলছেন? তোমাদের বলছি, এর জন্য জেল যেতে হবে। সাজিদ, তুমি ম্যানেজার নাসিরের কাছে একটু মিনতি করো না। তোমার বাবাকে এই একবার মাফ করে দাও, সে তো তোমার নিজের বাবা। ওকে মাফ করে দাও, আমি শালা। ও এখন এই অবস্থায় তোমরা এখনো মিথ্যা বলতে সাহস পাও? আচ্ছা, তাহলে আমি তোমাদের একটা সুযোগ দিচ্ছি। তোমরা সবার সামনে সবাইকে বলো তুমি ও সে আসলেই তোমরা সাজিদের বাবা মা। ঠিক, শুধু যদি তোমরা স্বীকার করো। তোমরা সবাই থক। আমি তোমাদের ছেড়ে দেওয়ার কথা ভাবতে পারি। বলো, কেন বলছো না? এইমাত্র তো তুমি খুব ভালো বলতে পারছিলে। আমি ফারহানা, ওদের সাথে রাজি হইও না। আমরা সাজিদের বাবা মা নই। ফারহানা, এটাই শেষ। বলো তোমরা ঠক। টাকা ঠকাতে এসেছে। আমাদের পুরো পরিবারই ঠক। আমরা টাকা ঠকাতে এসেছি। ফারহানা, সবাই শুনেছেন, ওরা সবাই প্রতারক। আমি বলছিলাম। জিয়াং সাহেব, আপনি নিশ্চিন্ত থাকুন, আমরা মোটেও বিশ্বাস করি না ওদের বাজে কথা। হ্যাঁ জিয়াং সাহেব, আপনার সুনাম সবার চোখের সামনে। এই প্রতারকদের উদ্দেশ্য খারাপ, এখনও এসে টাকা ঠকাতে চায়। ঠিক বলেছেন। ভাগ্যিস ওই বুদ্ধিমান ওদের ফাঁস করে দিয়েছে। ওয়াং ম্যানেজার, আজ আপনাকে ধন্যবাদ জানাতে হবে। আপনি না থাকলে আমি সাগরনগরে কিভাবে থাকতাম? আহা জিয়াং সাহেব, এগুলো ছোটখাটো ব্যাপার, উচিত ছিল। আরে তবে জিয়াং সাহেব, আপনি কি শুধু এভাবে তাদের ছেড়ে দেব? ছেড়ে দেব? আমার চুক্তি ছিঁড়ে ফেলেছে, এভাবে তাদের চলে যেতে দেব? তাহলে আমি কে? তোমরা আর কি করতে চাও? আমি তো এইমাত্র তোমাদের মতো বলেছি না কি? খুব সহজ, তোমরা 4 জন নতজানু হও, আমাকে এবং ওয়াং ম্যানেজারকে সেজদা করে ক্ষমা চাও। যতক্ষণ না তোমরা সেজদা করো, আমি এবং ওয়াং ম্যানেজার সন্তুষ্ট হচ্ছি, তখনই তোমাদের ছেড়ে দেব। কি রাজি নও? আমি তোমাদের বলছি, ওকে জেল খাটতে হবে। নতজানু না হলে জেলের অপেক্ষা করো। ওর কিডনি রোগ হয়েছে, আবার চিকিৎসার টাকাও নেই। কতদিন বাঁচবে বলো? তোমরা জেল থেকে বের হলে যদি ওকে আর না পাও। সাংওয়ে, তুমি আমি কি? তুমি নতজানু হবে নাকি? আমি তোমাকে বলছি নতজানু হব না, আজকেও যেতে পারবে না। জিয়াহুই, নতজানু হইও না, ওদের তোমাকে নতজানু করার অধিকার নেই। ও, তোমরা তো বেশ সাহসী দেখাচ্ছ যে, কিন্তু লাভ কি? এভাবে কি তোমাদের রেহাই দেবে জেল থেকে? বাবা, চুক্তি ছিঁড়ে ফেলা সত্যিই জেলে যেতে হবে। আপনি তো সবে ফিরেছেন, আপনি যদি চলে যান মায়ের শরীর কিভাবে সহ্য করবে? চিন্তা করবেন না, অন্যের চুক্তি ছিঁড়ে ফেলা সত্যিই অপরাধ, কিন্তু বাবা যে চুক্তি ছেড়েছেন সেটা নিজের কোম্পানির চুক্তি। আজ থেকে প্রজ্ঞা গ্রুপ আর জিয়াংশানের সাথে কোনো ব্যবসা করবে না।
ওই বুড়োটা না কি সত্যি প্রজ্ঞা গ্রুপের বড় কর্তা? 5 বছর আগে সে চলে যাওয়ার পর প্রজ্ঞা গ্রুপ আমাকে বিনিয়োগ দিয়েছিল এই। ওর কি সাধ্য? প্রজ্ঞা গ্রুপের চেয়ারম্যান, আমাদের চেয়ারম্যান, তিনি 1000 কোটি টাকার মালিক। দেখো তার এই ফকিরি চেহারা, তার এই অবস্থা। আমার ভয়ে মরে গেলাম, ওই বুড়োটা বেশ ভালো অভিনয় করছে। আমি কিভাবে ভুলে গেলাম? সে যদি প্রজ্ঞা গ্রুপের বড় কর্তা হয় তাহলে ওয়াং হাই তাকে চিনবে না। তোমার এই অবস্থা, প্রজ্ঞা গ্রুপে ঝাড়ু দিতে গেলে তারা তো তোমাকে পাত্তাই দেবে না। হাই ওয়াং ম্যানেজার, আমার মনে হয় ও আপনাকে একেবারেই আর প্রজ্ঞা গ্রুপকে পাত্তা দেয় না। তাই তো, আমাদের তাকে ভালো করে শিক্ষা দিতে হবে। আমার প্রজ্ঞা গ্রুপের লোক বলে ভান করা সাহস, তাকে ভালো করে শিক্ষা দেওয়া উচিত। আরে সবাই তাকে ধরো, তাকে মাটিতে চাপ দাও, তাকে হাঁটু গেড়ে বসাও। আজ আমি তাকে দেখিয়ে দেব নিয়ম কাকে বলে। না না, আমার বাবার বয়স অনেক হয়েছে, তুমি ওনার সাথে এভাবে ব্যবহার করতে পারো? আমার মাকে জ্বালাতন করো না, তোমরা সবাই খারাপ। ওয়াং হাই, তাই না? আজ থেকে প্রজ্ঞা গ্রুপে তোমার আর কোনো জায়গা নেই। শুধু তুই? আমার আর জায়গা নেই? তোর স্বপ্ন এখনো ভাঙেনি। হাই কোম্পানির জেনারেল ম্যানেজার ওয়াং হাই এখনই বরখাস্ত করো। জি চেয়ারম্যান, আরও তাড়াতাড়ি করো, 5 মিনিটের মধ্যে পৌঁছাতে হবে। জি। সবাই শুনেছে? সে বলেছে আমাকে বরখাস্ত করবে। এটা এই বছর শোনা সবচেয়ে বড় ঠাট্টা। ও এত সাহস পেল কোথা থেকে? সত্যি কি ওর প্রজ্ঞা গ্রুপের সাথে কোনো সম্পর্ক আছে? কি দাঁড়িয়ে আছো? মারো তাকে, যতক্ষণ না সে হাঁটু গেড়ে মাপ চায়। হ্যালো, কি ব্যাপার? ওয়াং হাই, আমি গ্রুপের বোর্ড অফ ডিরেক্টরদের পক্ষ থেকে তোমাকে আনুষ্ঠানিকভাবে জানাচ্ছি, এই মুহূর্ত থেকে প্রজ্ঞা গ্রুপে তোমার সব পদ থেকে বরখাস্ত করা হলো। 15 মিনিটের মধ্যে গ্রুপের অভ্যন্তরে তোমার সব অধিকার প্রত্যাহার করা হবে। কি? কেন আমাকে বরখাস্ত করা হলো? আমি তো কোনো ভুল করিনি। হ্যালো হ্যালো, এটা হতে পারে না। কিভাবে? ফাং ফাং xiaohui, অনন্যা চৌধুরী, এখন কোনো সমস্যা নেই, আমি তাদের মূল্য চুকিয়ে দেব। তুমি আসলে কে? আমি প্রজ্ঞা গ্রুপে 20 বছর কাজ করেছি, কখনো তোমাকে দেখিনি। আমাকে দেখোনি, তার কারণ তোমার পদমর্যাদা। এখনো আমার সাথে দেখা করার যোগ্য নয়। হাই, এই বুড়োটা ভান মনে হচ্ছে না। তার কি সত্যিই কোনো লুকানো পরিচয় আছে? হতে পারে না, এত বছর ধরে। আমিও জানি না, এটা অসম্ভব। আমি অযোগ্য গ্রুপের চেয়ারম্যান ছাড়া গ্রুপের ঊর্ধ্বতনদের সবাইকে দেখেছি। তুমি কি বলতে চাও যে তুমি চেয়ারম্যান? চেয়ারম্যান বহু বছর ধরে বিদেশে আছেন, এখনো বিদেশে আছেন। সামান্য একজন জেনারেল ম্যানেজার, তোমার কি সাধ্য আমার রুটিন জানার? বুঝেছি। আমার ফোন নম্বর অনেকেই জানে। তুমি কোথা থেকে আমার নম্বর পেয়েছ? তোমার সঙ্গীদের নিয়ে আমাকে ভয় দেখাচ্ছ? এটা তো ভান ছিল। বুড়োটা বেশ ভালোই ভান করছিল। আমি তো বলছিলাম, যদি সে সত্যিই চেয়ারম্যান হয়, আমিও জানি না, এটা অসম্ভব। বুড়োটা, প্রায় তোমার ধোকায় পড়ে গিয়েছিলাম। এইমাত্র তুমি জিয়াং ম্যানেজারের বাবার ভান করছিলে, এখন তুমি আমাদের গ্রুপের চেয়ারম্যান সেজে বসেছ। তুই বাঁচতে চাস না? লোক পাঠাও, তার পা ভেঙে দাও। না। ফাং ফাং ঠাকুরমা, ফাং ফাং। ফাং ফাং, তুমি কেমন? ঠিক আছে তো? ঠিক আছি, ঠিক আছি। উই মিন, আমার এই অসুখটা আগে তো বেশি দিন বাঁচব না। আমরা তার সাথে পারবো না, আমরা বরং চলে যাই। ফাং ফাং, তোমার কিছু হবে না। তোমার কিছু হবে না? বোকা বোকা কথা বলো না। জিয়াহুই, তোমার মায়ের যত্ন নিও।
আজ আমি নিশ্চয়ই তাদের মূল্য দিতে হবে। বুড়োটা বড় বড় কথা। হ্যাঁ, নিজেকে আয়নায় দেখো, নিজের অবস্থা বুঝো। বুড়োটা, তুমি আর কতক্ষণ ভান করতে চাও? এখনই হাঁটু গেড়ে বসো। এখন হাঁটু গেড়ে বসতে দেরি হয়ে গেছে। এসে তার পা ভেঙে দাও। ওর পা ভেঙে দাও। জিয়াংশান, তুই নড়বি? দেখে নে। জিয়াংশান, তুই কি করছিস? ওয়াং ম্যানেজার বলেছেন ওর পা ভেঙে দাও। ঝটপট ওকে শেষ করে দাও। ওয়াং ম্যানেজারকে খুশি করতে পারলে আমরা প্রজ্ঞা গ্রুপের সাথে পার্টনারশিপ আরও এগিয়ে যেতে পারি। অভাগা ছেলে তুই। বাবা, ওয়েমিন, বাহ, ভালোই মেরেছিস। ওদের ধরে ফেলো। ছাড়ো। ফাং ফাং। না, ওয়েমিন, ওয়েমিন। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। জিয়াংজুং আমার জন্য প্রজ্ঞা গ্রুপের মর্যাদা রক্ষা করতে নিজ হাতে অপরাধীদের শাস্তি দিতে পিছপা হননি। জিয়াংজুং, আপনি এখন থেকে আমাদের প্রজ্ঞা গ্রুপের সেরা ব্যবসায়িক অংশীদার। ওয়াং ম্যানেরকে ধন্যবাদ আমাকে এই সুযোগ দেওয়ার জন্য। বুড়ো বোকা, তুই এখনই আমার সামনে নিচু হয়ে বস, আমার এবং ওয়াং ম্যানেজারের কাছে ক্ষমা চা, তারপর এখনই বের হয়ে যা। অনন্যা, থামো, তুই একটা বদমাশ। আমার দাদুকে মারিস না। অনন্যা, অনন্যা, ছোট শালা, আবার এখানে দুঃখী সাজছিস, লাভ নেই। আজ আমাদের সামনে সিজদা করে ক্ষমা চা। আমি তোমার কাছে মাফ চাইছি। তোমরা কি অনন্যা চৌধুরীকে মাফ করবে? হাঁটু গেড়ে বসো, তোমার কোনো অধিকার নেই। যদি না এই বুড়োটাকে হাঁটু গেড়ে বসানো হয়, তারপর তার পা ভেঙে দাও, আমি ভেবে দেখতে পারি, তোমাদের বাঁচার পথ দিতে পারি। হবে না, আমার বাবার বয়স অনেক বেশি। আমি তোমাদের সামনে হাঁটু গেড়ে বসি, ঠিক আছে? আমি বলেছি জিয়াও হুই। তোমার কোনো অধিকার নেই। ওয়াং হাই, তুই একটা জানোয়ার। সাহস থাকলে আমার দিকে এসো। আমার মেয়েকে কষ্ট দিও না। তোমার উপর এসো, ঠিক আছে। তুমি আমার দাদুকে মারছো। তুই একটা বড় বদমাশ। আমি তোকে মেরে ফেলবো। বুড়ো, এটা তোমার নিজের নাতনি, তাই না? আমি তোমাকে শেষবারের মতো জিজ্ঞেস করছি, হাঁটু গেড়ে বসবে নাকি? আমার নাতনিকে স্পর্শ করো না। আমি হাঁটু গেড়ে বসছি। আমি হাঁটু গেড়ে বসছি। চেয়ারম্যান, আমি এসেছি। সেক্রেটারি লিন, সে এখানে কিভাবে এলো? লিন, সেক্রেটারি সে এখানে কেন এলো? চেয়ারম্যান, আমি দেরি করে এসেছি, দয়া করে মাফ করবেন। তাহলে সে সত্যি প্রজ্ঞা গ্রুপের চেয়ারম্যান। শেষ, সব শেষ হয়ে গেছে। এই বুড়ো বোকাটা প্রজ্ঞা গ্রুপের চেয়ারম্যান, তুমি জানো না? আমি কিভাবে জানবো? সে আমাকে বলেনি। এই কুকুর, সে নিজের ছেলেকেও বিশ্বাস করে না। তুমি এইসব নিয়ে ভেবো না। আমরা যদি তাকে খুশি করতে না পারি তাহলে সব শেষ। ওয়েমিন, তুমি সত্যি প্রজ্ঞা গ্রুপের চেয়ারম্যান। ফ্যাং ফ্যাং, এত বছর তুমি কষ্ট পেয়েছো, এরপর আর কেউ তোমাকে জ্বালাতন করবে না। চেয়ারম্যান, আমি ভুল করেছি, আমি ভুল করেছি, আমি ভুল করেছি, আমি ভুল করেছি।
চেয়ারম্যান, আমি আপনাকে চিনতে পারিনি। আমি মানুষকে ছোট করে দেখেছি, আপনি বড় মনের মানুষ। আমাকে মাফ করে দিন, আপনি আমাকে মাফ করুন। তোমাকে বাঁচিয়ে দেব। তুমি আমার স্ত্রীকে মেরেছ, আমার মেয়েকে অপমান করেছ, আমার নাতনিকে দিয়ে আমাকে ভয় দেখিয়েছ। তুমি এত সহজে একটা হালকা কথা বলে আমাকে তোমাকে মাফ করতে বলছো? চেয়ারম্যান, তাহলে আমি কি ফিরিয়ে দিতে পারি? ঠিক আছে, বেরো। ধন্যবাদ চেয়ারম্যান। বাবা, বাবা, আপনি তাকে এমনিতেই যেতে দিতে পারেন না, এটা তাকে সুবিধা দিবে। এখন বুঝলে আমাকে বাবা ডাকতে? বাবা, আমি জানি আমি আগে কিছু ভুল করেছি, কিন্তু এগুলো সব বাধ্য হয়ে করা। বাধ্য হয়ে? হ্যাঁ, সব রাজু নামের ওই পাজির কারণে। সে প্রজ্ঞা গ্রুপের চুক্তি ব্যবহার করে আমাকে জোর করেছিল। তুই মিথ্যা বলছিস। আমি তোকে কি হুমকি দিয়েছি? তুই বলেছিলি তোদের বাবা মা অনেক আগেই মারা গেছে। এই চেয়ারম্যান একজন প্রতারক। রাজু মারধরের আদেশ তুই দিয়েছিলি। তুই যদি এত চাপ না দিতিস, আমার বাবা কখনোই। এত কষ্ট পেতেন না। তুই আমার বাবাকে, আমার মাকে এভাবে আহত করেছিস। ওরা তোকে ছেড়ে দিলেও আমি তোকে ছাড়ব না। তুই আমাকে মারতে সাহস করিস? তুই আমাকে চাকরি থেকে বরখাস্ত করিয়েছিস, এমনকি পুরো ইন্ডাস্ট্রি থেকে ব্ল্যাকলিস্ট করিয়েছিস। আমিও তোকে ছাড়ব না। রাজু, তুই আমাকে মারতে সাহস করিস? তুই বিশ্বাস করিস না আমি তোকে মেরে ফেলবো? তুই মেরে ফেলবি? তোর সাধ্য কি? রাজু, দেখ ভালো করে, এখন তোর সামনে যে দাঁড়িয়ে আছে সে হলো প্রজ্ঞা গ্রুপের যুবরাজ। আমি তোকে মেরে ফেলবো যেমন করে একটা পিঁপড়াকে মেরে ফেলা যায়, সেইভাবে সহজ। হ্যাঁ, তুই তোর নিজের বাবাকেও মারতে সাহস করিস? তুই আন্দাজ কর চেয়ারম্যান তোকে ছেলে হিসেবে মেনে নেবে কিনা। বাবা, আমি তোর নিজের ছেলে, তুই নিশ্চয়ই আমাকে মাফ করবি, ঠিক না? আমাকে বাবা ডেকো না, তোর যোগ্যতা নেই। বাবা, আপনি আগে একটু শান্ত হন। রাগ করে শরীর খারাপ করবেন না। এই বাবা ছেলের মধ্যে কিভাবে রাতারাতি শত্রুতা হয়, ঠিক না? পাজি মেয়ে, এখানে তোর কথা বলার জায়গা আছে? বিবি, বিবি, বাবা, আপনার যা কিছু বলার আছে আমার উপরই বলুন। বিবি, সে নির্দোষ। নির্দোষ? আমি বিদেশে থাকার সময় তুই ওর সাথে মিলে তোর মা ও সুমিকে বাড়ি থেকে বের করে দিয়েছিস, আর তোর মা কিডনি রোগে আক্রান্ত হওয়ার পরও তুই তাকে বাঁচাতে এগিয়ে আসিসনি, আর ওকে, সে তোর মাকেও মেরেছে। ওর কি অধিকার আছে নির্দোষ বলার? বাবা, আপনি জানেন না, আপনি বিদেশে থাকার এই 5 বছরে জসিম পরিবারের কোনো নেতা ছিল না। আমার অনেক কিছুই আমি কিছুই করতে পারিনি, আমিও বাধ্য হয়ে করেছি। আমি 1 মাসে তোকে 10 লাখ টাকা পাঠাতাম, তুই কয়েক হাজার টাকাও দিতে পারলি না। বাবাই জসিম আপনার নিজের ছেলে। এখানে আরো অনেক লোক আছে। কিছু বলার থাকলে বাড়িতে গিয়ে বলি। তোর কি বাড়ি বলার যোগ্যতা আছে? বাবা, আমি জানি আমি অনেক ভুল করেছি, আপনি আমাকে ক্ষমা করুন। আমি বুঝতে পেরেছি বাবা। তুই ভুল বুঝতে পারিসনি, তুই জানতে পেরেছিস যে আমি প্রজ্ঞা গ্রুপের চেয়ারম্যান। তোর ভয় লেগেছে? এমন না বাবা, আমি আসলে আমি ভেবেছিলাম তোর মায়ের সাথে ভালোভাবে বৃদ্ধাবস্থা কাটাবো, আমার সব কিছু তোকে দিয়ে দেব। বাবা, আমি ভুল করেছি। আজ থেকে আমি তোর নামের সব সম্পত্তি কেড়ে নেব, আমার আর তোর, আর বাবা ছেলে সম্পর্ক থাকবে না এখন থেকে। আমাদের সম্পর্ক শেষ। বাবা, আমি ভুল করেছি বাবা। তুমি কি মনে করো আমি আর বিশ্বাস করব তোমার মিষ্টি কথায়? মা হাসিনা, আমি জানি আগে আমি অনেক কিছু করেছি যা তোমাদের প্রতি অন্যায় ছিল, কিন্তু আমি তোমাদের অনুরোধ করছি, আমার জন্য বাবাকে অনুরোধ করো। আমি তোমাদের অনুরোধ করছি। মা, হাসিনা আপা, সব আমার দোষের কারণে তোমরা আমাকে দোষ দিতে পারো, কিন্তু তাদের সম্পর্ক ছিন্ন করো না, বাবা ছেলের সম্পর্ক।
তোমরা আমাকে মা ডেকো না, এখন থেকে আমার মেয়ে। শুধু হাসিনা একজন। মা, হাসিনা আপা, আমি জানি তুমি আমাকে ঘৃণা করো, জাহাঙ্গীরকে কেড়ে নিয়েছি। তুমি আমাকে মারতে পারো, গালি দিতে পারো, কিন্তু আমি তোমাকে অনুরোধ করছি তুমি জাহাঙ্গীরের পক্ষে একটু বলো। তুমি আগে উঠে দাঁড়াও। হাসিনা আপা, আমি জানতাম তুমি নম্র ও দয়ালু। ঠিক আছে জাহাঙ্গীর, আমার অনুরোধের যোগ্য নয় আর এই চর। এটা তোমাকে ফিরিয়ে দিলাম। হাসি। ভালো করেছো। ফারিহা। হাসি। অনন্যা চৌধুরী। চল আমরা যাই। ওহে, ওরা খুব বেশি বাড়াবাড়ি করছে। ফাং ফাং, তোমার চিন্তা করার দরকার নেই। আমি ইতিমধ্যে সেরা বিশেষজ্ঞ খুঁজে পেয়েছি তোমার অস্ত্রোপচার করার জন্য। তুমি নিশ্চিন্তে বিশ্রাম নাও। ওয়েমিন, তুমি ফিরে আসতে পেরেছো। আমার অসুখ অনেকটাই ভালো হয়ে গেছে। এত বছর ধরে তুমি একা বিদেশে ঘুরে বেরিয়েছো, দিন কাটিয়েছো, খুব কষ্টে হয়েছে, তাই না? কই না, মোটেও না। আমি বিদেশে ব্যবসা করছি, খাওয়া দাওয়া থাকা সবই ভালো আছে, শুধু সময়ের খুব অভাব ছিল। তাড়াতাড়ি ফিরে এসে তোমার সেবা করতে পারিনি। তুমি ফিরে এসেছো, এটাই যথেষ্ট। ফিরে আসাটা ভালো। ফাং ফাং, তোমাকে কষ্ট দিয়েছি। তোমার অসুখ ভালো হওয়ার পর আমি তোমাকে সারা বিশ্ব ঘুরিয়ে নিয়ে যাব। মা, আপনি কাঁদবেন না, আমাদের ভালো দিন আরো অনেক বাকি আছে। জিয়াহুই, এই 5 বছর ধরে তুমি সন্তানের যত্ন নেওয়া ছাড়াও তোমার মায়েরও যত্ন নিচ্ছ। সত্যি তোমাকে অনেক কষ্ট করতে হয়েছে। বাবা, আমরা তো একই পরিবারের মানুষ, কষ্টের কথা বলার দরকার নেই, এগুলো আমার কর্তব্য। সত্যি বলতে, আমার জিয়াং পরিবার তোমার প্রতি অন্যায় করেছে, তোমাকে কষ্ট দিয়েছি। জিয়াংশান একটা পশু। আমি তার সাথে সম্পর্ক ছিন্ন করেছি, বাবা ছেলের সম্পর্ক। এখন থেকে আমাদের জিয়াং পরিবারে তুমি আমাদের একমাত্র মেয়ে। বাবা, আমি কোনো কষ্ট পাইনি, আপনিও মায়ের মেয়ে হতে পেরে আমি খুবই সুখী। দাদা ও দাদির নাতনি হতে পেরে অনন্যা চৌধুরীও খুব খুশি। ঠিক আছে, ঠিক আছে, এরপর থেকে আমরা সকলে চিরকাল একসাথে সুখী থাকব। চেয়ারম্যান জিয়াংশান ও ঝাংওয়েই এসেছেন, বলেছেন আপনাকে এবং আপনার স্ত্রীকে দেখতে এসেছেন। আপনি দেখুন। এই পশুর এখানে আসার লজ্জা হলো না? ওদের বের করে দাও, ওরা যাই বলুক না কেন, কাউকে দেখব না। জি চেয়ারম্যান সাহেব। চেয়ারম্যান সাহেব এবং ম্যাডাম বলেছেন তারা বিরক্ত হতে চান না। আপনারা দুজন দয়া করে ফিরে যান। লিন স্যার, না হলে আপনি আমার জন্য এই জিনিসটা ভিতরে নিয়ে যান, এটাও আমার একটু সেবা হলো। দুঃখিত, চেয়ারম্যান সাহেব বলেছেন তিনি বিরক্ত হতে চান না। মানে কি? তুমি কি করছো? কি করছো তুই? শালা, এরা সব ক্ষমতার দাপটে অহংকারী কুকুরের বাচ্চা। যখন আমি প্রজ্ঞা গ্রুপের উত্তরাধিকারী হব, আমি তাদের সবাইকে চাকরিচ্যুত করব। জনাব জিয়াং, নমস্কার। আমি সাগরনগর ব্যাংকের লবি ম্যানেজার। কাজের কথা বলুন। ব্যাপারটা হলো সিস্টেম শনাক্ত করেছে আপনার সম্পদ জব্দ করা হয়েছে এবং আপনি বাড়ি ঋণ পরিশোধ করতে অক্ষম। দয়া করে 10 দিনের মধ্যে প্রমাণ করুন যে আপনি ঋণ পরিশোধ করতে সক্ষম। অন্যথায় সম্পত্তি নিলামে বিক্রি করা হবে। আমি বুঝতে পেরেছি। শালা, এই বুড়োটা কতদিন হলো? সবকিছু কেড়ে নিয়েছে। জান, এভাবে ছেড়ে দেওয়া যাবে না। যদি তোমার বাবা ইচ্ছাকৃতভাবে পরিচয় গোপন না করত, আমরা কিভাবে তাকে অসম্মান করতাম? এখনো আমরা এই অবস্থায় পড়তাম না। সেই আসল অপরাধী। আমাদের অবশ্যই তার কাছ থেকে ক্ষতিপূরণ নিতে হবে। তুমি ঠিক বলেছ। ধুর, এখন এই সময়ে প্রেমিক প্রেমিকা ব্রেকআপ করলেও কিছু টাকা সেটেলমেন্ট দিতে হয়, তাই না? সে 1 পয়সাও দেয়নি, বাপ ছেলের সম্পর্ক ছিন্ন করেছে, উপরন্তু আমার সব জিনিস কেড়ে নিয়েছে। কিসের অধিকারে? ঠিক বলেছ, তারাই বাড়াবাড়ি করেছে। অন্তত আমাদের 10 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে। না, 50 কোটি টাকা না হলে হবে না। কিন্তু আমরা কিভাবে তাকে এই টাকা দিতে বাধ্য করব? আমি পেয়েছি, স্বামী। আমরা তো তোমার বাবাকে বলবো যে আমি গর্ভবতী।
এই বুড়ো লোকটি নিজের নাতি নাতনিকেও চিনবে না? তখন আমার কথা তো বাদই দাও, তার সব সম্পত্তি আমাদেরই হবে। কিন্তু এখন আমরা এই বুড়োর মুখও দেখতে পাই না। এখন কি করা যায়? স্বামী, তুমি তো বলেছিলে লিন হুইয়ের মন খুব নরম, তাই না? তাহলে তুমি অনন্যাকে কিছু উপহার দাও, তারপর তার কাছে অনুরোধ করো, হয়তো কাজটা হয়ে যাবে। ভালো উপায়, ঠিক আছে, তাহলে তাই করি। মা, আজ তুমি যে রান্না করেছো খুব সুগন্ধি, দাদা দাদি নিশ্চয়ই খুব পছন্দ করবে। অনন্যা খুব ভালো মেয়ে। হুই হুই। জিয়াংশান, তুমি এখানে কিভাবে? হুহু, তুমি ঘাবড়াবে না, আমি এবার এসেছি শুধু তোমার কাছে ক্ষমা চাইতে। হ্যাঁ, আমার তোমার ক্ষমার দরকার নেই। হুই হুই একদিনের স্বামী স্ত্রী, 100 দিনের মায়া। তুমি যদি না মানো আমাদের সম্পর্কের মায়া, তবে অন্তত সন্তানের কথা ভাবো। সন্তান তো এখনই স্কুলে যাবে, তার সহপাঠীরা যদি জানতে পারে তার বাবা নেই, নিশ্চয় তাকে উপহাস করবে। তখন সে কষ্ট পাবে, আমিও দুঃখিত হব। জিয়াংশান, তোমার মতো মানুষও কি দুঃখিত হতে পারে? আমি জানি এই কয়েক বছর তোমরা অনেক কষ্ট করেছে। আমি এবার এসেছি, আমি চাই একজন বাবার দায়িত্ব পালন করতে। তোমার কি দায়িত্বের কথা বলার যোগ্যতা আছে? অনন্যা জন্মের আগেই তুমি আমাদের মা মেয়েকে ছেড়ে চলে গিয়েছিলে। পুরো 5 বছর তুমি কি একবারও অনন্যাকে দেখতে এসেছো? বেশ তো, এখন তুমি সবে তোমার বাবার বাড়ি থেকে তাড়িত হয়ে এসেছো। পেছন পেছন এসে আমাকে বলছো তুমি সন্তানের জন্য চিন্তিত। তুমি বের হয়ে যাও, আমার তোমার দরকার নেই এমন ভান করা মানুষ। হুই হুই, আমি জানি এই বছরগুলোতে আমি অনন্যার কাছে অনেক ঋণী, তাই আমি তো অনন্যাকে দেখতে এসেছি। দেখো, আমি অনন্যার জন্য উপহার এনেছি। অনন্যা, দেখো তোকে ভালো লাগে কিনা। অনন্যার দরকার নেই দুষ্ট বাবা, আর তোমার জিনিসও চাই না। অনন্যা কিভাবে বাবাকে চাই না বলতে পারো? তাহলে বাবা এখন থেকে প্রতিদিন কাইন্ডারগার্টেন থেকে তোকে নিয়ে আসবে, আর প্রতি সপ্তাহান্তে তোকে বিনোদন পার্কে নিয়ে যাবে, কেমন হয়? না, অনন্যার বাবা না থাকলেও আছে মা আর দাদা দাদি, তারাই অনন্যাকে কাইন্ডারগার্টেনে পাঠাবে, আর তারাই অনন্যাকে বিনোদন পার্কে নিয়ে যাবে। এই মেয়ে। জিয়াংশান, কথা তো শেষ, তুমি চলে যাও। হুই হুই, তুমি কি করছো? ওঠো। প্রিয়া, আমি বন্ধকি কিস্তি দিতে পারছি না, তুমি কি আমাকে এভাবে ফেলে দেবে? আমি তোমাকে অনুরোধ করছি, আমাকে শুধু বাবার সাথে একবার দেখা করতে দাও, আমাকে বাবাকে দেখতে যেতে দাও, ঠিক আছে? আমি তোমাকে মিনতি করছি, আমাকে বাড়ি যেতে দাও। হবে জাহিদ, সত্যি বেহায়া। আমি গতকাল হাঁটু গেড়ে বসেছিলাম, তোমাকে মায়ের চিকিৎসার জন্য অনুরোধ করেছিলাম। তুমি আমাকে মারধর করেছো, গালি দিয়েছো, বের হয়ে যেতে বলেছো, এমনকি মাকে মরতে বলেছো। তুমি এখনো বলতে পারো মরতে দেখেও বাঁচাবে না এই কথাগুলো। প্রিয়া, আগে আমি যা কিছু ভুল করেছি তুমি সবসময় আমাকে ক্ষমা করে দিতে, আজ তুমি আমাকে আবার ক্ষমা করো শেষবারের মতো, হবে? আমি তোমাকে অনুরোধ করছি, আমি তোমাকে অনুরোধ করছি রিয়া, 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 আমি তোমাকে অনুরোধ করছি। ছেড়ে দাও, আগে আমি যেন অন্ধ ছিলাম, এখন আমাদের কোনো সম্পর্ক নেই। রিয়া, আমি তোমাকে অনুরোধ করছি, শেষবারের মতো আমাকে বাবা মায়ের সাথে একবার দেখা করতে দাও, আমাকে তাদের কাছে ক্ষমা চাইতে দাও, হবে? যদি তুমি রাজি না হও, আমি অনন্যার সামনে, আমি তার সামনে আত্মহত্যা করব, তুমি কি বিশ্বাস করো? জাহিদ, তুমি সত্যিই একজন বদমাশ। মা আগামীকাল সকালে 9টায় অপারেশন করবেন। তোমার যদি বিবেক থাকে তবে মাকে দেখতে যা। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ডাক্তার শুন, এই ঘড়িটির দাম 5 লাখ টাকা। ভুলো না, তুমি যে কথা দিয়েছো আমাদের বিষয়টি। চিন্তা করবেন না, এই ব্যাপারটি আকাশ জানে, মাটি জানে, তুমি জানো, আমি জানি। গর্ভাবস্থা পরীক্ষার রিপোর্ট তোমরা এটি রেখে দাও। আমি নিশ্চিত করছি কেউ কোনো সমস্যা খুঁজে পাবে না। তাহলে ডাক্তার শুন, আপনাকে অনেক ধন্যবাদ। এই জিনিসটি থাকলে আমি বিশ্বাস করি না যে বুড়োটা রাজি হবে না। ফাংফাং, ডাক্তার বলেছেন অস্ত্রোপচার সফল হয়েছে, তুমি নিশ্চিন্তে বিশ্রাম নাও, কিছুদিন পরেই ভালো হয়ে যাবে। বাবা, বাবা, হুই হুই, মায়ের অস্ত্রোপচার কি সফল হয়েছে? তোমাদের চিন্তার দরকার নেই, বের হও। তোমরা এখানে কেন এসেছো? আমি তোমাদের দুইজনকে একটা সুখবর দিতে চাই। ওয়েই, প্রেগনেন্ট হয়েছে, তোমরা দুইজন খুব শীঘ্রই নাতি পাবে। হাহা। জিয়াংশান, তুমি কি মনে করো এই ছোট কৌশল কাজে দেবে? ওদের পথ আটকাতে দিও না। বাবা, প্রেগন্যান্সি টেস্ট রিপোর্ট এখানে। কিভাবে জাল হতে পারে? সে সত্যিই প্রেগন্যান্ট হয়েছে।
এটা কিভাবে হলো? এটা আমাদের জিয়াং পরিবারের সাথে কোনো সম্পর্ক নেই। তোমরা চলে যাও, এরপর নিজের খেয়াল রেখো। বাবা, আমি জানি আমি আগে অনেক ভুল করেছি, কিন্তু শিশুটি নিরপরাধ। আমরা কিছু কষ্ট করলেও কিছু যায় আসে না, কিন্তু শিশুটিকে আমাদের সাথে পথে ঘুরতে দেওয়া যাবে না। তুমি জানো শিশু নিরপরাধ। তখন তুমি হুই হুই ও তাদেরকে পরিত্যাগ করেছিলে মা মেয়ের সময়। তুমি কি ভেবেছিলে অনন্যা নিরপরাধ? মা, সব আমারই দোষ ছিল। আগে আপনি চাইলে আমাকে মারতে পারেন, গালাগালিও দিতে পারেন, কিন্তু নিজের শরীর খারাপ করবেন না। বাবা, মা এইমাত্র অপারেশন শেষ করেছেন, ঠান্ডা বাতাস সহ্য করতে পারবেন না। এসো, চলুন আমাদের কিছু কথা ওয়ার্ডে গিয়ে বলি। এখানে অনেক লোক। আমার সাথে আসুন। হ্যাঁ, গর্ভধারণের বিষয়টা কখন ধরা পড়েছে? গতকাল ওইকে মারার পর তারপর আমরা হাসপাতালে গিয়ে পরীক্ষা করি, তখনই জানতে পারি ওই গর্ভবতী। বাবা, আপনি নিশ্চিন্ত থাকুন, ভালো কথা, বাচ্চার স্বাস্থ্যের সূচক সব স্বাভাবিক। আমি আর জিয়াং শান যত কষ্টই করি না কেন, রক্ষা করব আমাদের জিয়াং পরিবারের সন্তানের। ওই ঠিক বলেছে, আমরা কষ্ট করলে কিছু যায় আসে না, কিন্তু বাচ্চাকে আমাদের সাথে কষ্ট করতে দিতে পারি না। বাচ্চাই ভেবো না যে বাচ্চার কথা বলে আমি তোমাদের ক্ষমা করে দেব। বাবা, আমি জানি আমি আর ওই তোমাদের কাছে ঋণী। আমরা যা করেছি আমরা নিজেরাই দায়িত্ব নিচ্ছি, কিন্তু আমার সম্পত্তি জব্দ করা হয়েছে। আমি এখন এমনকি ওই এর গর্ভধারণের সময়ের পুষ্টির খরচ আমি দিতে পারছি না। আমরা পরে কিভাবে বাঁচবো? হ্যাঁ বাবা, আমি আপনাকে অনুরোধ করছি, আমাদের সাহায্য করুন। আমরা আর কিছুই চাই না, শুধু চাই এই বাচ্চাটা সুস্থভাবে বড় হতে পারে। আমি আর জিয়াং শান আমরা দুজনেই ভুল বুঝতে পেরেছি বাবা। হ্যাঁ। বাবা, ওকে মারতে দেবেন না, সে তো গর্ভবতী। থামো, হাত থামাও। ধন্যবাদ হুই হুই আপা, ধন্যবাদ বাবা। গতকালই ওদের বাড়ি থেকে বের করে দিয়েছি, আজই গর্ভবতী ধরা পড়েছে। এতটা কাকতালীয় কিভাবে সম্ভব? কিন্তু যদি সত্যি হয়, সর্বোপরি এটা আমাদের জিয়াং বংশের রক্ত অস্বীকার করা যাবে না। আগে ওদের শান্ত রাখি, পরে খোঁজ নেওয়া ভালো হবে। ঠিক আছে, হাঁটু গেড়ে বসো না, ওঠো। জি, ধন্যবাদ বাবা, ধন্যবাদ বাবা। ধন্যবাদ বাবা। বাবা মায়ের অপারেশন সবে শেষ হলো, একটু পুষ্টি দরকার। আপনার কি কি লাগবে? আমিও ওই কিনে আনবো। বিড়ালের কান্না বোধনিয়ত। মা, তুমি ঠিক আছো? হুই, কিছু হয়নি, আমি দেখছি। তোমার আসার দরকার নেই, তোমরা বের হয়ে যাও। স্বামী, আমাদের মা এখনো কাশছেন, চলো কিছু ফল কিনে নিয়ে আসি। ঠিক আছে, তাহলে আমরা এখন যাচ্ছি। বাবা, আপনি মায়ের খেয়াল রাখুন। হ্যাঁ। সেক্রেটারি লিন, একটু আসুন। চেয়ারম্যান, আপনার কি নির্দেশ? সেক্রেটারি লিন, তুমি আমার জন্য একটু খোঁজ নাও সাগরনগর কেন্দ্রীয় হাসপাতাল স্ত্রীরোগ বিভাগের ডাক্তার শুন চেং। দেখো তার কোনো সমস্যা আছে কিনা। ঠিক আছে চেয়ারম্যান। তুমি কি সন্দেহ করছো এই গর্ভাবস্থার রিপোর্ট জাল? সে আগে গর্ভবতী হয়নি, পরেও হয়নি, ঠিক এই সময়ই গর্ভবতী হলো। তুমি কি মনে করো না এটা সমস্যা? তবে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না, বরং আগে তদন্ত করে দেখা ভালো। ঠাংওয়েইয়ে গর্ভাবস্থা জাল, সে তো একজন মেয়ে কিভাবে পারে? এটা সত্যি তাদের পশুর মতো কাজ। হুই হুই, তুমি খুবই ভালো মানুষ, তাই তো তারা তোমাকে ঠকায়। এরপর আর কেউ হুই হুইকে ঠকাতে সাহস করবে না। বাবা, আপনি কি? সচিব লিন, চেয়ারম্যান, আপনার কি আদেশ? আমার জন্য একটি তৈরি করুন প্রজ্ঞা গ্রুপ শেয়ার হস্তান্তর পত্র। আমি হুই হুইকে উত্তরাধিকারী করব। প্রজ্ঞা গ্রুপ। বাবা, আমার কি যোগ্যতা আপনার শেয়ার উত্তরাধিকারী হব? আর আমি ভালোভাবে গ্রুপের উত্তরাধিকারী হতে পারবো না। তুমি তো জিয়াং ওয়েমিনের মেয়ে, কেন উত্তরাধিকারী হওয়ার যোগ্যতা নেই? কোম্পানির ব্যবসা তুমি চিন্তা করো না, বাবা নিজে তোমাকে শেখাবে, আর বাবা বিশ্বাস করে তোমার দক্ষতা দেখে নিশ্চয়ই খুব দ্রুত শিখে ফেলবে। মা, এই হুই হুই, মাও বিশ্বাস করে তুমি পারবে। বাবা মা, আপনাদের দুজনকে ধন্যবাদ আমার প্রতি বিশ্বাসের জন্য। বরং অনন্যা চৌধুরীকে কোম্পানির উত্তরাধিকারী করা যাক। অনন্যাকে কোম্পানির উত্তরাধিকারী করা যাক। আহা হুই হুই, তুমি বিনয় করছো কেন?
মা, তোমাকে ধন্যবাদ দেওয়া উচিত। ঠিক আছে, অনন্যা আর তুমি যে কেউ উত্তরাধিকারী হোক একই কথা, কিন্তু তোমাকে এখনো ভালো করে পড়াশোনা করতে হবে গ্রুপ পরিচালনা করতে। পরে অনন্যাকে এই ব্যবসা দেখাশোনা করতে হবে। অনন্যার জিনিসই মায়ের জিনিস এবং দাদা দাদিরও। আমরা সবসময় এক পরিবার। আমাদের জিয়াং পরিবারের উত্তরাধিকারী আছে। সচিব লিন, 3 দিন পরে আমার জন্য একটি নৈশ ভোজের আয়োজন করুন। আমন্ত্রণ জানান সাগরনগরের গণ্যমান্য ব্যক্তিদের এবং প্রজ্ঞা গ্রুপের সব পরিচালককে। আমি চাই সবার সামনে ঘোষণা করব, অনন্যা আমার উত্তরাধিকারী। চেয়ারম্যান, এটা অনন্যার বয়স এখনো অনেক ছোট। পরিচালক পর্ষদ নিশ্চয়ই আপত্তি করবে। অনন্যা আমার নিজের নাতনি। আমি দেখতে চাই পরিচালক পর্ষদের ওই ব্যক্তিরা কে আপত্তি করার সাহস পায়। তুমি শুনতে পাচ্ছ? সেই বুড়ো লোকটা সব টাকা সেই বাচ্চা বস্তারকে দিয়ে দেবে। আমি কি শুনতে পাইনি? এই টাকা কিছুতেই ওইভাবে দেওয়া যাবে না সেই বাচ্চা বস্তারকে। তোমার কি উপায় আছে? আহা, সেই বুড়ো লোকটা ইতিমধ্যে আমাদের দুজনকেই নিয়ন্ত্রণে নিয়ে ফেলেছে। তুমি কি করতে পারো? যদি সেই বাধা দেওয়া বাচ্চা বস্তারটা আর না থাকে, তোমার মানে কি? যদি সে সোনালী সন্ধ্যা নৈশভোজে না আসে, তাহলে উত্তরাধিকার তাহলে তো শুধু আমাদেরই হবে। কিন্তু বলার কিছু নেই, সেটা তো কোটি কোটি টাকা। আরও কথা হলো, সেই টাকা যদি চলে যায় সেই বাচ্চা বস্তারদের হাতে, তারা কি আমাদের ছেড়ে দেবে? তুমি ভুলো না তুমি তাদের কি করেছো। তুমি কি মনে করো তারা কি এখনো তোমাকে বাবা মানবে? তুমি বলো কি করা যায়। প্রথমে তোমার বাবাকে অ্যাকাউন্ট আনফ্রিজ করতে বলো, তারপর বাবা মা, আরে মা, এটা আমি কিনেছি, আপনি একটু ফল খান। মা, আমি আপনার কাত টিপে দিচ্ছি। আপনি এতক্ষণ শুয়েছিলেন, নিশ্চয়ই খুব ক্লান্ত। সরে যাও, তোর মাকে। যদি কিছু না থাকে তবে চলেই যা, না হলে এখানে আমার চোখের সামনে থেকে দূর হ। আমাদের সত্যি কিছু কাজ আছে। বলো। ওই যে আপনি আমার অ্যাকাউন্ট কি ফ্রিজ করে দেননি, এখন আমি আর বাড়ির লোন শোধ করতে পারছি না। আদালত আমার বাড়ি বাজেয়াপ্ত করতে চায়। আমি চাই না বাচ্চা হওয়ার পর বাসা না থাকে, তাই আমি। হ্যালো, জিয়াংশানের ব্যক্তিগত অ্যাকাউন্ট সাময়িকভাবে আনব্লক করো। হ্যাঁ, এখনই কার্যকর করো। বাবা মা, আমি এখানে আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি, আমি কখনোই আপনাদের আশা ভঙ্গ করব না। বাবা মা, আমরা অবশ্যই এই শিশুটিকে ভালোভাবে লালন পালন করব। তোমরা নাতির অপেক্ষায় থাকো। হ্যাঁ, ওই যে আমরা আর বিরক্ত করব না, আপনারা বিশ্রাম নিন। আগে টাকা ছিল না, এখন আমাকে ভিভিকে নিয়ে যেতে হবে প্রেগন্যান্সি টেস্ট করাতে। বাচ্চা তো গুরুত্বপূর্ণ। তাহলে আমরা চললাম। চলো চলো। ওই বুড়োটা অ্যাকাউন্ট আনব্লক করার মতো ছোট কাজে এত দ্বিধা করে। এখন টাকা আমাদের হাতে চলে এসেছে, তাদের খুব কষ্ট হবে। হ্যালো লি ভাই, হ্যাঁ আমি। হ্যালো জিয়াং স্যার, আপনার ব্যাপার আমি শুনেছি। কি কাজে সাহায্য চান? হ্যাঁ, একটি কাজ আছে। আমার জন্য একটি সরিয়ে দাও। 4-5 বছর বয়সী মেয়ে, 3 দিন পর সোনালী সন্ধ্যা দাতব্য নৈশভোজে। আমি চাই না সে সেখানে আসুক। নিষ্ঠুরতা বলতে তোমরাই তো সবচেয়ে নিষ্ঠুর। ওটা কি তোমার নিজের মেয়ে? এই ব্যাপার তোমাকে মাথা ঘামাতে হবে না, তুমি শুধু বলো পারবে কি না। ওটা তো প্রজ্ঞা গ্রুপের চেয়ারম্যানের নিজের নাতনি করব। টাকা বাড়াতে হবে। টাকা কোনো, কিন্তু আমি চাই না কোনো দুর্ঘটনা। এখনই আমাকে 10 লাখ টাকা অগ্রিম দাও, আমি নিশ্চিত করছি তাকে পুরোপুরি সরিয়ে দেব। ঠিক আছে, এখনই তোমাকে টাকা পাঠিয়ে দিচ্ছি। এসো। হু, মিষ্টি কি না? ভেতরে এসো। চেয়ারম্যান, খুঁজে বের করেছি জেসমিনের প্রেগন্যান্সি ভুয়া ছিল। আমি জানতাম। এত দেরিতে কেন খুঁজে বের করলে? যে ডাক্তার জেসমিনের রিপোর্ট দিয়েছিল সেই সুমন, তার পেছনে কিছু সম্পর্ক আছে। আমরাও কিছু কষ্ট করেছি, তবেই খুঁজে পেয়েছি।
এই দুটি পশু টাকা উপার্জনের জন্য সত্যিই কিছু বলতে পারে। আরিফ, তুমি তাদের ছেড়ে দিতে পারবে না। সচিব নাজমা, তুমি আমার জন্য একটি প্রস্তুত করো পিতৃত্ব সম্পর্ক ছেদের ঘোষণাপত্র। আজ রাতের সোনালী সন্ধ্যা দাতব্য নৈশভোজ আমি সবার সামনে এবং জাহিদের সাথে সম্পূর্ণ সম্পর্ক ছিন্ন করব। চেয়ারম্যান, আমার ভয় হচ্ছে তারা এত সহজে স্বাক্ষর করবে না। তাদের স্বভাব অনুযায়ী আজ রাতে অবশ্যই অনেক ঝামেলা হবে। তাহলে তুমি আমার কথা মতো করো। ফাতেমা, আজকের পর এই অবাধ্য ছেলে আমাদের সাথে আর কোনো সম্পর্ক থাকবে না। আরিফ, আমিও জানি না কেন আমার মনটা ভালো করছে না। জাহিদ এবং সেই জেসমিন সহজ মানুষ নন। হাসিনা এবং অনন্যা কোনো বিপদে পড়বে না। সচিব নাজমা হাসিনা এবং অনন্যা চলে গেছে। তুমি দ্রুত আরো লোক পাঠাও, তাদের রক্ষা করতে চাও। ঠিক আছে, আমি এখনই ব্যবস্থা করছি। লি ভাই ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছেন, তারা আসতে পারবে না। আমার মনে হয় এবার সেই বুড়ো মরার সম্পত্তি আর কাকে দেবে? আমি যখন শেয়ারগুলো হাতে পাবো, আগে তারা আমার সাথে যা করেছে আমি দ্বিগুণ ফেরত দেব। বাবা মা, আপনারা এসেছেন? ও, লিন হুই আর অনন্যা, এত গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে তারা দেরি করে ফেলল। তারা আগে রওনা দিয়েছে, পৌঁছায়নি। আমরাও তাদের দেখিনি, জানি না তারা কোথায় গেছে, সম্ভবত এখনো পৌঁছায়নি। বাবা, আমাদের বেশি কথা বলার জন্য দোষ দেবেন না। হয়তো লিন হুই মোটেও আপনার নৈশভোজকে গুরুত্ব দেয়নি। হাই বাবা, আমি বলতে চাই আপনি তাকে নিজের মেয়ের মতো দেখেন, সে কিন্তু আপনাকে নিজের বাবার মতো দেখে না। এখন উত্তরাধিকার এখনো তার হাতে নেই, সে এখন আবার অহংকার দেখাচ্ছে। যদি তার হাতে চলে যায়, আমরা জিয়াং বংশের লোকেরা, তারা লিন বংশের লোকেরা, তারা কি আমাদের পাত্তা দেবে? বাজে কথা। জিয়াংশান, তুমি কি মনে করো হুই হুই তোমার মত? মা, আমি জানি আগে আমার ভুল ছিল, এখন আমি বদলে গেছি, এখন আমি পুরোপুরি বদলে গেছি। ঠিক হয়ে গেছি। তোমাদের বলছি মনে করো না, আমি জানি না তোমরা দুজন। যদি হুই হুই এবং অনন্যা সত্যিই কোনো বিপদে পড়ে, আমি তোমাদের ভালো থাকতে দেব না। মা, আপনি কি বলছেন যেন আমরা তাকে ক্ষতি করব? অনন্যা আমার নিজের মেয়ে। তুমি সত্যি তাই ভাবো? ভালো। বাবা, আমি জানি আপনি আগে আমার এবং জিয়াংশানের প্রতি আপনার আপত্তি ছিল, কিন্তু যাই বলুন, জিয়াংশান আপনার নিজের ছেলে, আপনি তো বাইরের লোকের পক্ষ নিতে পারেন না। তাছাড়া আপনার এখন নিজের নাতি আছে। নাতি আর নাতনি কে বেশি আপন আপনি তো জানেন, তাই না? ঠিক তাই, সে তো একজন বাইরের লোক, কে জানে তার মনে কি। তাছাড়া ডিভোর্স হয়েছে এত বছর, সে বাইরের কারো সাথে সম্পর্ক করেছে কিনা কে জানে। জিয়াংশান, তুই হুই হুইয়ের বিরুদ্ধে আর কিছু বললে আমি তোর মুখ ছিঁড়ে দেব। মা, আপনি ভুল বুঝবেন না, আমি শুধু ভাবছি এত গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে সে একটুও গুরুত্ব দেয়নি, তাই না? বাবা, আপনি দেখুন তারা এখনো আসেনি, তাহলে আমরা ওদের ছেড়ে দিই, আমরা আগে কাজটা সেরে ফেলি। হ্যাঁ বাবা, আপনার দেখাশোনা করবে নিশ্চয়ই জিয়াংশান আর আমার পেটের বাচ্চা। আপনি ভুল করবেন না। হ্যাঁ বাবা। আরেকটু অপেক্ষা করুন, আমি জিজ্ঞেস করি সে কোথায়। দুঃখিত, আপনার ডায়াল করা নম্বরটি বর্তমানে বন্ধ। বাবা, সে আপনার ফোনও ধরছে না। আমার মনে হয় সে আপনাকে একদম পাত্তা দেয় না। আমি তো বলেছিলাম, ছেলেই তো নির্ভরযোগ্য। বাবা, আমি জানি আমি আগে অনেক ভুল করেছি, আমি প্রতিশ্রুতি দিচ্ছি আর কখনো করব না। এবং আপনি নিশ্চিন্ত থাকুন, এরপর আপনার শেয়ার আমি আপনার নাতিকে সব উত্তরাধিকারী করব। এই টাকা একদিন না একদিন নাতিরই হবে, না হলে আপনার নাতি পরে কি ভাববে? আশঙ্কা আছে সে সারা জীবন আপনার উপর রাগ করবে, ঠিক না?
আমি এত লোকের সামনে তোমার সামনে নতজানু হলাম, তুমি এখনো তার পক্ষ নিচ্ছ? বুড়োটা, আমি যদি শেয়ার পাই তাহলে তোমার অবস্থা খারাপ হবে। দুঃখিত, আপনার কল করা নম্বরটি বন্ধ রয়েছে। ওয়েমিন হুই হুইয়ে সত্যি কিছু হবে না তো? চিন্তা করো না, সম্ভবত কিছু হবে না। আমি অনেক লোক পাঠিয়েছি। এই পশুটা, যদি হুই হুই আর অনন্যা চৌধুরী সত্যি কিছু হয়, আমি মরলেও আমি তাকে ছাড়ব না। চেয়ারম্যান, এইমাত্র মিস লিন আসার পথে কিছু সমস্যা হয়েছিল, কিন্তু ভাগ্যক্রমে আমরা সময় মতো পৌঁছে গিয়েছিলাম। দুজনেই আহত হননি। বাবা, আমি জিয়াংশান আজ এখানে শপথ নিচ্ছি, যদি বাবা আমাকে এই একবার সুযোগ দেয়, আমার উত্তরাধিকার পাওয়া সব শেয়ার ভবিষ্যতে সম্পূর্ণভাবে আমার ছেলে উত্তরাধিকারী হবে। আমি কিছুই নেব না। বাকি জীবন শুধু চাই আপনাদের দুজনের দেখাশোনা করতে, জিয়াং পরিবারের বংশবৃদ্ধি করতে, আমাদের পরিবারের সম্পত্তি রক্ষা করতে। চেয়ারম্যান জিয়াং ফিরে আসা পাপি ও সোনার মতো মূল্যবান। জিয়াংজির এই সৎ মনোভাব সত্যিই বিরল। আপনি তাকে এই সুযোগ দিন। হ্যাঁ চেয়ারম্যান জিয়াং, রক্তের টান, গভীর পরিবারের মধ্যে রাতারাতি শত্রুতা থাকে না। আর আপনার তো বড় নাতি আছে। যথেষ্ট, ওঠো, চুক্তি স্বাক্ষরের প্রস্তুতি নাও। চুক্তি সই করার জন্য প্রস্তুত। বাবা, আমি আগে আপনার বড় নাতি হয়ে ধন্যবাদ। কি দাঁড়িয়ে আছো? ওই উত্তরাধিকার দলিলটা বের করে আনো। জিয়াংশান, 5 দিন আগে আমি যখন দেশে ফিরিনি তখন আমি সত্যিই ভাবিনি আজ এরকম হবে। বাবা, আপনি কি বলছেন? আপনি যখন দেশে ফিরেছিলেন তখন কি আপনার কোম্পানিটি আমাকে দিতে চাননি? এখন আমাকে দিন। আমার ছেলেকে দিন, একই কথা না? বাবা, এখন এই অবস্থায় আপনি এটা আর বলবেন না। দ্রুত সই করুন। কি তারা? তোমরা কি টাকা চাও না? শুধু আমাকে আর ওয়েমিনকে সঙ্গ দিতে চাও? মা, আপনি ভিবিকে ভুল বুঝেছেন। সে শুধু ভাবছে যে এখন দেরি হয়ে গেছে, আমরা তাড়াতাড়ি এইটা সই করি, আপনারা দুজন ফিরে গিয়ে বিশ্রাম নিন। জিয়াংশান, তুমি কি ভালো করে ভেবে দেখেছো? এটা তুমি স্বেচ্ছায় সই করেছো, পিছিয়ে আসবে না। বাবা, আমি কিসের জন্য পিছিয়ে আসব? আমি পিছিয়ে আসব? আপনি নিশ্চিন্ত থাকুন, সব শেয়ার সব আপনার নাতির কাছে চলে যাবে। বুড়ো, তুমি আগে এভাবে করলে না কেন? আহা এত ঝামেলা করে এখন শেষ পর্যন্ত শেষে এটা তো আমাদেরই হলো। জিয়াংশান, তুমি সত্যি মোটেও ভান করো না। সবে স্বাক্ষর করেছো, এত লোকের সামনে তোমার আসল রূপ বেরিয়ে এলো। ছলনা? আরে আমি কি ছলনা করছি? এখন টাকা কোম্পানিটা পুরোপুরি আমার। তোমরা দুজন এক পয়সাও বাকি মেনেই। হা। ওদের সাথে কথা বলে লাভ কি? ওরা আগে আমার সাথে কি করেছিল? আজ আমি ওদের দ্বিগুণ শোধ দেব। তাই নাকি? আমি দেখতে চাই। তুমি আমাকে কিভাবে শোধ দিতে বলো? হাঁটু গাড়ো, আমাকে প্রণাম করো। আমি সন্তুষ্ট না হওয়া পর্যন্ত প্রণাম করো। কিছুদিন আগে তোমরা কি খুব বড়াই করছিলে, কিন্তু এখন আজ আমি তোমাকে একদিকে প্রণাম করো আর নিজেকে চড় মারো। আমি দেখতে চাই তোমরা আর কি চাও। তুমি কি এখনো মনে করো যে তুমি প্রজ্ঞা গ্রুপের চেয়ারম্যান? আমি তোমাকে বলছি, আজ তুমি না হাঁটু গালেও গাড়তে হবে। ঠিক বলেছ প্রজ্ঞা গ্রুপ, এখন থেকে আমার কথা চলবে। হা। তাই নাকি? প্রজ্ঞা গ্রুপ আমি নিজের হাতে গড়েছি। এখানে উপস্থিত অনেকেই সবাই আমার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা ভাই। আমাকে দেখতে দাও, কতজন তোমার সাথে থাকতে চায়। তোমরা সবাই শুনে নাও, গ্রুপ সত্যিই তার তৈরি, কিন্তু এখন সব শেয়ার আমার হাতে।
তোমাদের মধ্যে যে কেউ যদি তার পক্ষ নেয়, তা আমার বিরুদ্ধে যাওয়া। আমার বিরুদ্ধে যাওয়ার পরিণতি। আমি চাই তোমরা ভালো করে ভেবে নাও। হ্যাঁ তাই। তোমরা সবাই ঠিক করে নিয়েছো? ভেবে নাও। ঠিক, তোমরা সবাই ঠিক করে ফেলেছো। ভালো করে ভেবে নিও। জিয়াং স্যার, এই বুড়ো লোকটা তার ধারণা খুব পুরনো। সবসময় নিজের লোক নিয়ে কোম্পানি দখল করে আছে। আমরা অনেক আগেই সইতে পারছি না। ভবিষ্যতে প্রজ্ঞা গ্রুপ আপনার হবে। বেশ তো ছেলে, নাম কি? আম্মু, আমি মার্কেটিং বিভাগের ম্যানেজার ওয়াংজি। আপনি আমাকে ছোট ওয়াং বললেই হবে। ওয়াংজি, 3 বছর আগে যদি চেয়ারম্যান না করতেন, তোমাকে বিশেষ পদোন্নতি না দিতেন, তুমি এখনো শুধু একটা টিম লিডার হতে। তুমি কি চেয়ারম্যানের তোমার প্রতি অনুগ্রহ ভুলে গেছো? তুমি একটা কৃতজ্ঞ লোক। পদোন্নতি বলতে ভালো লাগে। আমার সামর্থ্যে অনেক আগেই হতে পারতাম মার্কেটিং বিভাগের ডিরেক্টর। যদি এই বুড়োটা না করত, পুরনো সম্পর্কের কথা ভেবে মার্কেটিং ডিরেক্টরের পদ অন্যকে দিয়ে দিত, আমি কি সারাক্ষণ ম্যানেজারই থাকতাম? ওয়াংজি, তুমি এখন কোম্পানির মার্কেটিং ডিরেক্টর। ভালো করে ধন্যবাদ দাও জিয়াং স্যারকে। ধন্যবাদ। আহা, ও হ্যাঁ, আর তুমি এখনই বরখাস্ত করো। তাড়াহুড়ো করো না, আমি আরও দেখতে চাই। আর কে আমার সম্পর্কে আপত্তি আছে? সবাই দাঁড়িয়ে আছো কেন? এখন আমাদের জিয়াং স্যার অল্প বয়সেই সফল। ঠিক তখনই দরকার আমাদের সমর্থনের। ভবিষ্যতে আমরা তার গুণীজন হব। ডিরেক্টর ওয়াং ভালো বলেছেন। চেয়ারম্যান জিয়াং, আমরা ফিন্যান্স বিভাগ আপনাকে পুরোপুরি সমর্থন করব। ঠিক আছে জিয়াওলি, এদের নাম ও পদ সব লিখে রাখো। লিখে রাখো? এখন লিখে রাখলে কি লাভ? আহা, হা হা হা। বুড়ো লোক, তুমি এখনো নিজের অবস্থান বুঝতে পারো না। তোমরা এখন কিছুই নেই। তোমাদের এখন কিছুই নেই। জিয়াংশান, তুমি কি সত্যিই মনে করছো যে এখন তুমি জিতেই গেছো? তুমি কি প্রজ্ঞা গ্রুপের চেয়ারম্যান হয়ে গেছো? আমি না হলে আর কে? তবে কি তুমি? জিয়াং স্যার, এই বুড়োটা রাগে পাগল হয়ে গেছে। তাকে বের করে দেওয়া হয়েছে। এখনো চেয়ারম্যান হওয়ার স্বপ্ন দেখছে। ঢের হয়েছে। জিয়াং শান, চেয়ারম্যান জিয়াং তোমার সাথে ভালোই ছিলেন, তাই না? তুমি নিজের বাবার সাথে এভাবে ব্যবহার করো? তোমার বিবেক কি কুকুরে খেয়ে ফেলেছে? এইবারের ঝামেলা সম্পূর্ণ খারাপ নয়। অন্তত আমি বুঝতে পেরেছি কোম্পানিতে কে বিশ্বস্ত আর কে বিশ্বাসঘাতক। এই লোকগুলো ভবিষ্যতে এদেরকে রেখে দিতে পারি শাওহুই ও অনন্যা চৌধুরীর ভিত্তি হিসেবে। ওয়াংজি, এই বুড়োটা কে? জিয়াং স্যার, ইনিলি ডিরেক্টর। সে সবসময় এই বুড়োটার বিশ্বস্ত লোক ছিল। ও, তাহলে তুমি এই বুড়োটার কুকুর। তুমি? সে এত নিচে নেমে গেছে, তবুও তুমি তার পক্ষে? সত্যি বিশ্বস্ত। তুমি কি ভেবেছো তুমি ডিরেক্টর বলে আমি তোমার কিছু করতে পারবো না? লোক, একে বাইরে নিয়ে যাও। থামো। তুমি নিজেই এখন বিপদে আছো। তুমি অন্যদের নিয়ে ভাবছো। তুমি তো সত্যিই ভালো কথা শুনতে চাও না, তাহলে খারাপ কথা শুনতে হবে। ওয়াংজি, ওকে হাঁটু গাড়তে বলো। জি, হাঁটু গাড়ো। বাবা, মা, আমরা এসে গেছি। এটা কিভাবে সম্ভব? ওর তো উচিত ছিল। অনন্যা, হুই, তোমরা ঠিক আছো? খুব ভালো লাগছে। দাদা দাদি, অনন্যা তোমাদের খুব মিস করে। অনন্যা প্রায়। ঠিক আছে, সব ঠিক। হুই, তোমরা ভাগ্যিস বাবা সময় মতো লোক পাঠিয়েছিলেন, না হলে আমি আর অনন্যা। মা, অনন্যা ভয় পাচ্ছে। অনন্যা কি মরতে যাচ্ছে? কিছু হবে না অনন্যা, মা আছে। মিস, আমরা এসে গেছি।
জাহাঙ্গীর, তুমি কি মানুষ? তুমি অনন্যাকে মেরে ফেলতে চেয়েছিলে, সে তো তোমার নিজের মেয়ে। তুমি কি বলছো? আমি বুঝতে পারছি না। বুঝতে পারছি না। জিয়াংশান, যদি চাও কেউ না জানে তবে করো না। তুমি এসব করেছো, নৃশংস কাজ, একদিন শাস্তি পাবে, আইন তোমাকে ছাড়বে না। এখানে কি বাজে বকছো? আমাদের জিয়াংশান এখন প্রজ্ঞা গ্রুপের চেয়ারম্যান। এখন আর কে তাকে শাস্তি দিতে পারবে? হ্যাঁ, আমি তোমাকে বলছি, তোমার ভালো বাবা আর তোমার ভালো মা ইতিমধ্যে প্রজ্ঞা গ্রুপের সব শেয়ার আমার কাছে হস্তান্তর করেছে। এখন সাগরনগরে না, পুরো শহরে। আর কে শাস্তি দিতে পারে? হা হা হা। তুমি যতই সেবা করো কি হবে? আমি তোমাকে বলছি, শেষ পর্যন্ত তো তুমি বাইরের লোকই। তুমি আর তোমার মেয়ে কেউই ভালোবাসা পাও না, কেউ চায় না আবর্জনা। না, তুমি মিথ্যা বলছো। অনন্যা চৌধুরী কেউ চায় না এমন নয়। দাদু দিদা অনন্যা চৌধুরীকে সবচেয়ে বেশি ভালোবাসেন। হুই হুই, এমন নয়, তারা তোমাকে মিথ্যা বলছে, আমরা করিনি। তুমি আমাকে মারলে, আমি প্রজ্ঞা গ্রুপের চেয়ারম্যানের স্ত্রী, তুমি আমাকে মারতে সাহস করেছো। জাংওয়েই, এখানে ফাসাদ লাগাতে এসো না, আমি তোমার কথায় কান দেব না। তুমি কে তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু তুমি যদি অনন্যা চৌধুরীকে কষ্ট দাও, আজ আমি তোমাকে ছাড়বো না। আমি বাবা মায়ের সাথে থাকি কারণ তারা আমাকে নিজের মেয়ের মতো আদর করে। এই সত্যিকারের ভালোবাসা যে কোনো টাকার চেয়ে বেশি মূল্যবান। সত্যিকারের ভালোবাসা? সত্যিকারের ভালোবাসার দাম কত? লিন হুই, তুই এখানে ভান করিস না, নিজেকে মহৎ মনে করিস না, ঠিক আছে? তুই কি ভুলে গেছিস যেদিন তুই আমার কাছে 50,000 টাকা ধার চেয়েছিলি, হাঁটু গেড়ে বসে আমার কাছে ভিক্ষা চাওয়ার সময় কি অবস্থা ছিলি? তা কি হয়েছে? আমি লিন হুই, হাঁটু গেড়ে বসলেও আমি সৎভাবে বসি, তোমাদের মতো নয় যারা বাবার সামনে লেজ নাড়ে শুধু কিছু নোংরা টাকা ঠকানোর জন্য। তোমাদের মতো মানুষ কখনো বুঝবে না বাবা মায়ের ভালোবাসা টাকার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি জানি না তোমরা কি উপায়ে শেয়ার ঠকিয়েছ, কিন্তু তোমরা চিরতরে হারিয়েছো বাবা মায়ের ভালোবাসা। এই বুড়োটা কোম্পানির সব শেয়ার ওকে দিতে চায়, আমাকে না। যদি সে সত্যিই আমাকে ভালোবাসতো তাহলে কেন এই সব আমাকে দেয় না? কেন? বাবা দেশে ফেরার আগে প্রতি মাসে তোমাকে 10 লাখ টাকা দিত। দেশে ফেরার পর সবার আগে শেয়ার তোমাকে দিতে চেয়েছিল, তাহলে কেন দেয়নি? কারণ তুই একজন স্ত্রী ও মেয়েকে ছেড়ে দেওয়া, এমনকি মা অসুস্থ হলেও খেয়াল রাখে না, সেই পশু। চুপ কর। তুই মহৎ সাজিস তাই? ঠিক আছে, তাহলে আমি আজকে তোকে দেখাব তোর যে ভালোবাসা টাকার সামনে আসলে কতটা গুরুত্বহীন। সবাই আমার কথা শোন। সবাই আজ যদি এই বদমাশকে মাটিতে চেপে ধরতে পারো, ওকে আমার কাছে মাথা ঠেকিয়ে ক্ষমা চাইতে দাও। আমি যাকে পারবো তাকে 1 কোটি টাকা দেব এবং 3 ধাপ পদোন্নতি দেব। চেয়ারম্যান, এই ছোট কাজটা আমার উপর ছেড়ে দিন। লিনা, নিজের জ্ঞান রেখো, নিজে হাঁটু গেড়ে বসো, আমাকে হাত তুলতে বাধ্য করো না। তুই বুঝে চলো, এখনই ছেড়ে দেওয়া ভালো। এখন আমি প্রজ্ঞা গ্রুপের চেয়ারম্যান। আমি বুঝতে পেরেছি তোমরা যারা বডিগার্ড টাকা উপার্জনের জন্যই বের হয়েছে, ঠিক তাই, ভালো। আমি তোমাদের একটা সুযোগ দিচ্ছি, আমি তোমাদের প্রত্যেককে 1 লাখ টাকা দিচ্ছি এবং সাথে সাথে আমার কাছ থেকে চলে যাও। 1 লাখ কম, তাই না? ঠিক আছে, আমি তোমাদের প্রত্যেককে 2 লাখ, আরে না 5 লাখ। কিন্তু তোমাদের আজ এই মাগিকে আমার সামনে হাঁটু গেড়ে বসতে হবে। 5 লাখও যথেষ্ট নয়? কেন, তোমরা কি করতে চাও? আমরা জিয়াংজিকে বহু বছর অনুসরণ করেছি। জিয়াংজি আমাদের উপর অনুগ্রহ করেছেন। আমরা কখনোই তার পরিবারের ক্ষতি করব না। অনুগ্রহ? হা হা হা, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। অনুগ্রহ টাকার সামনে কিছুই নয়।
তাহলে তোমরা দাম বলো, কত টাকা দিলে তোমরা চলে যাবে? জিয়াংশান, তুমি কি মনে করো টাকা সবকিছু কিনতে পারে? কিন্তু এখন তুমি কি 1 পয়সাও বের করতে পারো? আমি প্রজ্ঞা গ্রুপের চেয়ারম্যান। তুমি বলছো আমি 1 পয়সাও বের করতে পারি না? হা হা হা। আচ্ছা, তাহলে তুমি চেষ্টা করে দেখো। দেখো তুমি কি সরাতে পারবে তোমার অ্যাকাউন্টের 1 পয়সা? স্বামী, এই বুড়ো আবার বাজে কথা বলছে। সে এখনো মনে করে সে চেয়ারম্যান, আমাদের অ্যাকাউন্ট ফ্রিজ করতে পারে। সে যেহেতু দেখতে চায়, তাহলে আমি তোমাকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। জান, এই বুড়ো লোকটাকে দেখো, সে কি আবার ভাড়াচ্ছে না? এটা অসম্ভব। এটা সম্ভব নয়। জিয়ান প্রজ্ঞা গ্রুপের চেয়ারম্যান, তোমরা কিসের ভিত্তিতে তার অ্যাকাউন্ট ফ্রিজ করতে পারো? নিশ্চয়ই জাল। তোমরাই আমাদের প্রতারণা করছো। হ্যাঁ, তুমি নিশ্চয়ই আমাকে ঠকাচ্ছ। আমি এখন প্রজ্ঞা গ্রুপের চেয়ারম্যান। তুমি কিভাবে আমার অ্যাকাউন্ট ফ্রিজ করতে পারো? হ্যাঁ জান, তুমি দ্রুত ব্যাংকে ফোন করো। সবার সামনে তাদের মুখোশ খুলে দাও। থামো, আমি তোমাকে একটা জিনিস জিজ্ঞেস করতে চাই। এইমাত্র আমার কাছে একটা SMS এসেছে, বলছে আমার অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। তুমি একটু দেখো তো এটা প্রতারণা কিনা। অসম্ভব তো। আমি এখন প্রজ্ঞা গ্রুপের চেয়ারম্যান। সে কিভাবে আমার অ্যাকাউন্ট ফ্রিজ করবে? হ্যালো হ্যালো চেয়ারম্যান, তুমি কি সত্যিই ভেবেছিলে যে তুমি এইমাত্র শেয়ার হস্তান্তর দলিলে সই করেছো? ভালো করে দেখো। দেখো, সেই সামান্য শেয়ারের জন্য তুমি নিজেদের হাতে কি সই করেছো? বাবা মা, কি দারুণ! আমি জানতাম তোমরা তাদের ধোকায় পড়নি। শেয়ারগুলো এখনো বাবারই। দারুণ। অসম্ভব, অসম্ভব। পিতৃপুত্র সম্পর্ক ছেদের সনদ। অসম্ভব। তোমরা আমাকে ফাঁসিয়েছ। তোমাকে ফাঁসিয়েছি। দোষ শুধু তোমারই, তুমি খুব লোভী। আরে না আব্বা, আব্বা আব্বা আব্বা, আমি তোমাকে অনুরোধ করছি, আমাকে আরেকটা সুযোগ দাও প্লিজ। আব্বা, আমি তোমাকে অনুরোধ করছি, আরেকটা সুযোগ দাও। আর কোনো ভবিষ্যৎ নেই, আর কোনো সুযোগ নেই। জিয়াংশান, আমাদের পিতৃপুত্র সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। আজ থেকে তুমি আর আমি আর জিয়াং পরিবার আর কোনো সম্পর্ক নেই। না না, ও না, সম্পর্ক আছে, সম্পর্ক আছে। হ্যাঁ হ্যাঁ। নাতি, আব্বা আপনার আরো একটা নাতি আছে তো? আপনি আমাকে অস্বীকার করতে পারেন, কিন্তু আপনি আপনার নিজের নাতিকে অস্বীকার করতে পারবেন না। এটা তো আপনার নিজের রক্ত, ঠিক না? বাবা মা, আপনারা সহ্য করতে পারবেন না যে আপনার নাতি জন্মানোর পর তার দাদা দাদি থাকবে না, তাই না? নাতি এখন এই অবস্থায়? তুমি কি এখনো মনে করো তুমি কি এই না থাকা নাতিকে ব্যবহার করে আমাকে বোকা বানাতে পারো? তুমি কি সত্যিই মনে করো যে আমি জানি না সে নকল গর্ভবতী? বাবা, তুমি কি বলছো? আমি কিভাবে মিথ্যা গর্ভবতী হতে পারি? আমাদের কাছে হাসপাতালের গর্ভাবস্থা পরীক্ষার রিপোর্ট আছে, সাদা কাগজে কালো অক্ষরে স্পষ্টভাবে লেখা। হ্যাঁ হ্যাঁ, আমাদের কাছে প্রমাণ আছে। বাবা, তুমি আমাদের অস্বীকার করার জন্য এমন মিথ্যা অপবাদ দিচ্ছ? দেখো স্পষ্ট। এটা আমরা সাগরনগর কেন্দ্রীয় হাসপাতাল থেকে সংগ্রহ করেছি, ঝাং ওয়ের আসল গর্ভাবস্থা পরীক্ষার রিপোর্ট। জিয়াংশান, ঝাং ওয়ে, তোমরা দুজন বেঈমান লোক। এখন আর কি বলার আছে?
সেই সুর নামের বদমাস, সে কি বলেনি যে এটা নিখুঁত? আমাদের টাকা নিয়েছে আর আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করার সাহস। ওই শোন, তোমাকে আগেই মেরে ফেলা উচিত ছিল। তুমি আমার সর্বনাশ করেছে। তুমি থাক, আজকে ধরে নাও আমি হেরে গেছি। ওঠো। আমি তোমাদের বলছি, কোনো না কোনো দিন তোমাদের সবাইকে আমার সামনে হাঁটু গেড়ে বসে অনুরোধ করতে হবে। আমরা যাই। জিয়াং ওয়েইমিন, এটা কি মানে? আমি বলছি এখন আইনের শাসনের সমাজ। আইনের শাসনের সমাজ? তুমি এই 4টি শব্দ বলার যোগ্য? ঠিক আছে, যেহেতু তুমি জানো এটা আইনের শাসনের সমাজ, তবে কেন তুমি লোক পাঠিয়ে শাওহুই ও অনন্যা চৌধুরীর ওপর হামলা করেছো? এই কথা কি মানে? আমরা বুঝতে পারছি না। তুমি মিথ্যা অপবাদ দিও না। আমরা কখন তাদের ওপর হাত তুলেছি? এখনো ভান করছো? তোমরা না হলে পাঠিয়ে লোক পথিমধ্যে শাওহুই ও অনন্যা চৌধুরীকে আটকাতে। তারা এত দেরিতে এলো কেন? কিছু হয়নি, কিছু হয়নি। জিয়াং শান, অনন্যা তোমার নিজের মেয়ে, তুমি কিভাবে তার উপর হাত তুলতে পারলে? আজ তোমরা দুজন আইনের শাস্তি পাবে। আরে তুমি মিথ্যা অপবাদ দিচ্ছ। সে তো আমার নিজের নিয়ে। আমি জিয়াংশান যদি যতই খারাপ হই, আমি কি নিজের মেয়ের ওপর হাত তুলবো? ঠিক, সবকিছুরই প্রমাণ দরকার। তোমরা বলছো আমরা হাত তুলেছি, তাহলে প্রমাণ কোথায়? তোমরা প্রমাণ দিতে পারবে না, তাহলে এটা মিথ্যা অপবাদ। চেয়ারম্যান মিস লিন ও অনন্যা চৌধুরীকে অপহরণকারী লোকগুলো ইতিমধ্যেই আটক করা হয়েছে। পুলিশ জিজ্ঞাসাবাদ করছে, শীঘ্রই ফলাফল পাওয়া যাবে। প্রমাণ নেই তাই তো? প্রমাণ ছাড়াই আমাদের আটকে রাখতে চাও? আমরা যাই। তাদের ধরে রাখো। আরে আরে আরে, প্রমাণ বের না হওয়া পর্যন্ত তারা কোথাও যেতে পারবে না, কোনোভাবেই যেতে পারবে না। জিয়াং ওয়েমিন, এটা কি করছো তুমি? এটা বেআইনি আটক। তুমি কি জানো না আমি তোমার বিরুদ্ধে মামলা করব? ছাড়ো। আমরা বের হয়ে গেলে আমি অবশ্যই তোমাকে শেষ করে দেব। চেয়ারম্যান, আমি ভুল করেছি, সত্যিই ভুল করেছি। আমাকে ক্ষমা করুন। আমাকে একটা সুযোগ দিন। আমি বুড়ো বাবা মা আর ছোট বাচ্চা নিয়ে। বেশ, সুযোগ আমি তোমাদের দিয়েছিলাম। শাওলিন, আজ থেকে তাদের সবাইকে বরখাস্ত করো এবং প্রজ্ঞা গ্রুপের নামে পুরো শিল্পেই তাদের ব্ল্যাক লিস্ট করো। জি, তোমরা বের হয়ে যাও। ওহে জিয়াং, আমি জানতাম তুমি ফাঁদে পড়বে না। যে প্রজ্ঞা গ্রুপকে আজকের এই জায়গায় এনেছে, সে কি জিয়াং শানের মতো অকৃতজ্ঞের হাতে প্রতারিত হবে? ওহেলি, পরিবারের দুর্ভাগ্য তোমার সামনে হাস্যকর হলো। এখন সব শেষ। হ্যাঁ, সব শেষ। এতদিন ধরে ঘুরপাক খেয়ে আমিও ক্লান্ত। অবসর নেওয়ার সময় হয়েছে। এখন থেকে কোম্পানি অনন্যার হাতে থাকবে। আমি জিয়াহুইকে কোম্পানিতে শিখতে পাঠাবো। সেই সময় তুমি আরেকটু সাহায্য করবে। এ ব্যাপারে নিশ্চিন্ত থাকো, আমি আছি। অনন্যা আর হুই হুইকে কোনো কষ্ট হতে দেব না। অনন্যা, এটা তোমার জন্য দাদুর উপহার। এখানে নিজের নাম লিখো। অনন্যা নাম লিখতে পারে, হা হা হা। আমি এখানে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করছি, মিস অনন্যা চৌধুরী আইনত উত্তরাধিকার সূত্রে পাবেন জাহাঙ্গীর চৌধুরীর চেয়ারম্যানে প্রজ্ঞা গ্রুপের সমস্ত শেয়ার। হয়ে যাচ্ছেন প্রজ্ঞা গ্রুপের নতুন প্রথম প্রধান শেয়ার হোল্ডার। সোহানা,
তোমার কষ্টের দিনগুলো শেষ পর্যন্ত শেষ হলো। মা, তোমার সাথে কাটানো দিনগুলো আমি কষ্ট মনে করি না। জাহাঙ্গীর চৌধুরী, তুমি সবকিছু তাকে দিতে চেয়েছ, কিন্তু আমাকে দিতে চাওনি। তুমি ভুলো না, আমি তোমার নিজের ছেলে। জাহান, আমাদের আর কোনো সম্পর্ক নেই। আর তোমার মতো পশু, একেবারেই অযোগ্য আমার জাহাঙ্গীর চৌধুরীর ছেলে হওয়ার। আমি পশু, আমি অযোগ্য। যদি তুমি 5 বছর বিদেশে না যেতে, যদি তুমি না তোমার চেয়ারম্যানের পরিচয় গোপন করতে, আমার আজকের এই অবস্থা হতো কিভাবে? এই সবই তোমার জোরাজুরির কারণে। আমি তোমাকে আরামদায়ক জীবন দিয়েছি, আমি তোমাকে ব্যবসার জন্য টাকা দিয়েছি, আমি তোমাকে প্রজ্ঞার সমর্থন দিয়েছি। আমি আসলে ভেবেছিলাম তোমাকে সব কিছু দেব। এখন তুমি বলছো আমি তোমাকে বাধ্য করেছি। তুমি স্ত্রী সন্তান ত্যাগ করেছো, আমি কি তোমাকে বাধ্য করেছি? তুমি নিজের মাকে মরতে দিয়েছো, আমি কি তোমাকে বাধ্য করেছি? তুমি লোক দিয়ে সোহানা ও অনন্যার ক্ষতি করেছো, এটাও কি আমি তোমাকে বাধ্য করেছি? জাহাঙ্গীর চৌধুরী, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি ভালো মৃত্যু না পাও। হ্যালো। হ্যাঁ, ঠিক আছে, তোমাদের ধন্যবাদ। চেয়ারম্যান, জিজ্ঞাসাবাদের ফলাফল এসেছে। বলুন। পুলিশের সর্বশেষ খবর অনুযায়ী মূল অপরাধী লিগে স্বীকার করেছে যে সে জিয়াংশান থেকে 10 লাখ টাকা অগ্রিম নিয়েছে মিসলিন ও অনন্যা চৌধুরীকে নিখোঁজ করার জন্য। দোষ সাব্যস্ত হয়েছে, অন্তত 10-8 বছর তারপর তোমরা বের হতে পারবে। ঠিক আছে, কোম্পানির আইনজীবীদের ব্যবহার করো, তাদের ভোগ করতে দাও কঠোরতম শাস্তি। যান, তাদের উপযুক্ত জায়গায় নিয়ে যাও, তাদের আইনের শাস্তি ভোগ করতে দাও। জি। হ্যাঁ, পুরোপুরি শেষ। না, এটা শেষ নয়, এটা আমাদের পরিবারের নতুন শুরু। ঠাকুমা, মা কবে বের হবে? সোনামা এখনই বের হচ্ছে। তুমি ঠান্ডা লাগবে না জানো? চিন্তা করো না, আমি প্রতিদিন গিয়ে দেখি শরীরটা ভালো আছে। অনেকেই আমাকে জিজ্ঞেস করে কেন আমি একটি ফাউন্ডেশন গঠন করেছি যা বয়স্ক ও একক মায়েদের সাহায্য করার জন্য নিবেদিত। কারণ আমিও একসময় তাদের একজন ছিলাম। আমি খুব ভাগ্যবান যে আমি সেই অন্ধকার সময় পার করতে পেরেছি। আমি আশা করি এই ফাউন্ডেশনের মাধ্যমে আরো অনেক মানুষকে সাহায্য করতে পারব। তাদের বলুন দয়া করে হাল ছাড়বেন না। ঠাকুমা, দেখো ওই মামা পর্দায় আছেন। আহা, মাত্র 1 বছর। হুই হুই, এত দক্ষ হয়ে গেছে আমাদের জিয়াং পরিবারে এমন মেয়ে আছে, সত্যি সৌভাগ্যের বিষয়। হ্যাঁ, ভাবতে পারিনি মাত্র 1 বছরের মধ্যে সে গ্রুপের কাজ হাতে নিতে পেরেছে এবং এত ভালোও করছে। দাদু, মা কি খুব দক্ষ? হ্যাঁ, খুব দক্ষ। অনন্যা মায়ের মতো এত দক্ষ হতে চায়। ঠিক আছে।